এরপরে যেটা আসছে সেটা হলো এজাইল কিছু ফ্রিকুয়েন্ট ফিডব্যাক পেয়ে থাকে তার ওয়ার্কেবল প্রোডাক্ট থেকে প্রতি 1 থেকে 4 সপ্তাহের মধ্যে। ওটা ছিল 2 থেকে 3 সপ্তাহ একটা আইটারেশন ছিল। সো এই জায়গায় আপনি যখন কাজ করতেছেন 1 মাস কাজ করার পরে একটা মডেল যখন দাঁড়ায় যাবে তখন দেখলেন যে রেজিস্ট্রেশন সিস্টেমের ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভ্যালুটা একই আসতেছে। আপনি কিন্তু বলছিলেন যে এটা ওয়ার্কেবল, এটা কাজ করে, সো এটা ঠিক আছে, এটাতে আপনার কাজ করার দরকার নেই বলে আপনি আগাই গেছেন, জাস্ট এটা ওয়ার্কেবল। এই জন্য বলতেছি ওয়ার্কেবল মানে রিলিজেবল না, একবার রিলিজ দিয়ে ফেলছেন এইটা না, আপনার কাছে আছে বাট আপনি এটা নিয়ে কাজ করতেছেন বলতে একটু পেজটা আগাইছেন, কিন্তু তারপরে একটু খেয়াল করলেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভ্যালু একই আসতেছে। কেন বলুন তো? ওই যে ফর্মের যে নেম অ্যাট্রিবিউটের ভ্যালুটা চেঞ্জ করা হয় নাই, একই জিনিস। সো এই জায়গা থেকে একটু খেয়াল করলে আপনি দেখছেন যে এই জায়গায় নামটা যেহেতু একই আসতেছে, এটাকে কি করা দরকার? চেঞ্জ করতে হবে, এটাকে আপডেট করতে হবে। তাহলে এই ফিডব্যাকটা তখন আপনি পাইতেন না যদি না আপনি সব কাজ একসাথে কমপ্লিট করে তারপরে এটাকে দেখতেন। রিলিজ হয়ে গেল তারপরে দেখলেন, তাহলে কি আবার পুরো প্রসেসটা করতে হতো? কিন্তু যখন আপনি এই আইটারেশনের মধ্যে আছেন, এই পুরো প্রসেসটা নিয়ে আপনি প্রতিদিনই কাজ করতেছেন, তখন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোনো ইস্যু তৈরি হলে আপনার সাথে সাথেই আপনার চোখে পড়তেছে। এবং আপনি দেখবেন যে যেমন আমরা ফর্ম পূরণ করতে গেলাম, সো ফর্মে কি কি ফিল্ড হবে আমি ধরতে পারতেছি না, বা আমাকে আপাতত ক্লায়েন্ট বলছে যে 10টা ফিল্ড নিয়ে কাজ করো, আমি 10টা ফিল্ড কাজ করলাম, করার পরে আমি যখন প্রোফাইলে কাজ করতেছি তখন মনে হলো আচ্ছা এখানে তো এই ফিল্ডটাও থাকা উচিত। তাহলে দেখেন প্রোফাইল ফিল্ডটা কিন্তু আপনাকে ওই ফর্মের আরেকটু আপডেট করাতে সহযোগিতা করলো। কিন্তু যদি এমন হইতো বিষয়টা যে না আমি ফর্মের কাজ করতেছি, সো ফর্মই ফাইনাল, তাহলে পরবর্তীতে যাই কিন্তু আপনি আরেকটা নিড খুঁজে পেলেন, সেটা কি কি চেঞ্জটাকে অ্যাডপ্ট করা গেল। তাহলে এই জায়গাটায় আসছে যে বিজনেস নিড অনুসারে, বিজনেসের প্রয়োজন অনুসারে যদি লাগে আপনি চেঞ্জ করতে হলে আপনাকে চেঞ্জ করতে পারতে হবে। জাস্ট এতটুকু, এটা ক্লিয়ার? সো এখন যদি পুরোটা একটু সামারাইজ করি যে অ্যাজাইল একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি বা প্র্যাকটিস, যাতে কি করা যায় একটা সফটওয়্যার ক্রমান্বয়ে বিল্ড হবে, একদিনে বিল্ড হবে সেও বলতেছে না, কিন্তু একটা আইটারেশন। আপনি আপনার জন্য টাইম লিমিট করে দেন 15 দিন, 15 দিনে আমি কাজ করব এবং সবগুলো কাজই করব, 15 দিনে আপনাকে সময় দেওয়া হয়েছে প্রজেক্ট শেষ করতে, আলটিমেটলি আপনি শেষ করতে পারেন না, তার মানে এরকম 15 দিন আরেকটা পাবেন, সেই মধ্যে আরেকটা আপডেট হবে, তার মধ্যে আরেকটা আপডেট হবে। এই ক্ষেত্রে এমন হতে পারে যে 15 দিন আপনি এতটা ভালো কাজ করছেন যে ভার্সন 1 হিসাবে এটাকে রিলিজ করা যায়, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আপনি ভার্সন 2 নিয়ে কাজ করতে পারেন, ফেজ 2 বলি আমরা এটাকে, মানে প্রথম মডেল যা হয়েছে আন্ডার কনস্ট্রাকশন ডেভেলপ দিয়ে দিচ্ছেন, এরপরে আবার ওটার মধ্যে কাজ করে এটাকে আপডেট করতেছেন। আচ্ছা, এটা একটা চিত্র যেটা দিয়ে আমরা দুইটা সার্কেলের মধ্যে একটু পার্থক্যটা দেখতে পাই। যে এটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, যেখানে কিনা প্রথমে আইডিয়া জেনারেট করা হয়েছে, তারপরে ডিফাইন করা হয়েছে, তারপরে কোড করা হয়েছে, তারপরে ইন্টিগ্রেট করা হয়েছে, তারপরে টেস্ট করে এটাকে ফাইনাল রিলিজ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি ফাইনাল রিলিজ হওয়ার পরে আপনি এটার ফিডব্যাকগুলো দেখতেছেন, এটার প্রবলেমগুলা, এটার সুবিধা, এটার অসুবিধা, এই জায়গাটা এখানে না হয়ে এখানে হলে ভালো হইতো, তখন বলতেছে। তার মানে কিন্তু আপনার আবার কাজ করা লাগতেছে, ঠিক আছে? আর যদি অ্যাজাইল করে থাকতেন তাহলে যেটা হইতো, আপনি প্রথম একটা আইডিয়া জেনারেট করছেন, সেই আইডিয়াটাই ডিফাইন করবেন, সেটাকে কোড করবেন, সেটাকে টেস্ট করবেন, করার পরে ওই অল্পটুকুই, ওই একটা মডেলকেই, অতটুক জিনিসকেই আপনি করলেন, করার পরে একটা ফেজ 1 বা মডেল 1 আইটারেশন 1 নামে এতটুকুই আপনি রিভিউতে দিয়ে দেন। সো আমরা এখানে যখন রিভিউ দেখবো তখন দেখবো যে হ্যাঁ কিছু কিছু প্রবলেম হয়েছে, ওই যে আমি যে কথাগুলো একটু আগে বললাম, এই ধরনের প্রবলেমগুলো হয়েছে, আপনি সাথে সাথে ফিক্স করতে পারতেছেন। আবার যখন এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এর পরবর্তীতে আপনি তার পরের ফেজে চলে যেতে পারতেছেন। সো এই দুটার মধ্যে পার্থক্য। আর এদিকে যেটা হচ্ছে যে এজাইলের কিছু গুরুত্বপূর্ণ টার্মস আছে, যেগুলোর মধ্যে একটা হলো স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার এবং ক্রস ফাংশনাল টিম। সো স্ক্রাম মাস্টারটা কি? এটা ওয়ার্ডটা যদিও আমাদের কাছে নতুন, কিন্তু আসলে এটা নতুন কিছু না, এটা হলো জাস্ট প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডার, এটা আমরা বলতে বা শুনতে বেশি মানে আগে থেকে শুনে থাকবো। তাহলে টিম লিডারকে এজাইল কি বলতেছে? স্ক্রাম মাস্টার বলতেছে। তাহলে একটা পাওয়া গেল, একটা চরিত্র পাওয়া গেল। আরেকটা চরিত্র পাওয়া গেল হলো প্রোডাক্ট ওনার, যে আপনার কাছে ক্লাসটা নিয়ে আসলো, ক্লায়েন্ট, তার একটা নাম। সো যে এটার মালিক, এটার ক্ষেত্রে একটু চেঞ্জ হবে একটু পরে, এই জায়গাটা আমরা দেখবো।
সো আরেকটা জিনিস হলো যে ক্রস ফাংশনাল টিম। ক্রস ফাংশনাল টিম বলতে বলতে যে একাধিক ক্যাটাগরিতে দক্ষ টিম মেম্বার। যেমন আমরা যদি এমন হয় আমরা একটা সফটওয়্যার কোম্পানি দিছি, আমরা শুধু ডেভেলপমেন্ট করি, কোনো ডিজাইন ফ্রন্টিং এগুলো আমাদের কাছে কিছুই না, আমরা আসলেই কোনো একটা স্ট্যাটিক সাইটকে সাথে সাথে ডাইনামিক করে দিই, এটাই আমাদের কাজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিকটা কিভাবে করি, আমরা থিম বক্স থেকে থিম কিনে নেই ক্লায়েন্টের চাহিদা অনুসারে, ওটাকে কিনে আমরা ডাইনামিক করে দিই, জাস্ট এটা আমাদের কাজ। তাহলে এই ক্ষেত্রে আমার কি কি লোক দরকার হবে, পিএসপি ডেভেলপার লাগবে হয়তো বা 2-3 জন যদি আমাদের বড় প্রজেক্ট হয়, না হলে ছোট প্রজেক্ট হলে 2-1 জন দেওয়া হইতেছে। ওয়ার্ডপ্রেস যদি হয়ে থাকে আমার ফিচার্সের মধ্যে যদি এরকম থাকে তাহলে ওখানে 2-1টা টিমে লোক থাকবে। একজন টেস্টার থাকতেই হবে, কারণ যিনি এই জিনিসগুলো দেখবে, টেস্ট কেস লিখবে, তারপরে কি কি প্রবলেম আছে এইগুলো জিনিসগুলো ধরাই দিবে, ঠিক আছে। আলটিমেট এটা মোটামুটি হয়ে গেল। কিন্তু যদি এমন হয় আরেকটু বড় পরিসরে যে না একেবারে A to Z একটা স্কেচ থেকে আমরা একটা ফুল সাইট লাইভ করে দেই, তাহলে আমাদের কি হবে যে ফ্রন্ট এন্ডে কাজ করা যায় এরকম কিছু লোক লাগবে, গ্রাফিক্সের দু একটা লোক লাগবে যারা পিএইচডি স্কেচ করে দিতে পারে, তারপরে ডেভেলপমেন্টে পিএইচপি লোক লাগবে, টেস্টার তো থাকতেছেই, তারপরে সবগুলোকে মিলে একটা প্রজেক্ট বানাবে। এটার মানে হচ্ছে যে আপনার টিমটা বা আপনার সাইটটা, আপনার যেই সফটওয়্যার কোম্পানিটা এটা যে সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিসটাগুলোকে যদি আপনি যদি পার্টে পার্টে ভাগ করেন, কয়টা পার্টে আপনার সার্ভিসটা দিচ্ছেন, প্রত্যেকটা পার্টের জন্য লোক থাকে, এটাই জাস্ট তার চাওয়া। এমন না যে আপনি একজনের, আমাদের দেশের প্রেক্ষিতে এরকমই হবে, এটা আমরা ওইটার জন্য বলতেছি না, আমরা জাস্ট এটাকে স্ট্যান্ডার্ড ফলো করার জন্যই শিখতেছি। সো পরিস্থিতি আমাদেরকে কোথায় নিয়ে যায় সেটা বলা বাইরে। অনেক সময় দেখবেন যে আপনিই মালিক, আপনি চাই, আপনি কাজ আনতেছেন, আপনিই কাজ করতেছেন, আবার আপনাকে সেটা টেস্ট করতে হবে, আপনাকে সব কিছু করতে হবে। সো এটা হয়, এটা পরিস্থিতি অন্য জায়গায় নিয়ে যাইতেই পারে। সো আমরা স্ক্রাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজার তার দায়িত্বগুলো একটু দেখি যে তার আসলে কাজগুলো কি কি। সো আমি এটা বলেই ফেলছি। সো প্রজেক্ট ম্যানেজার যিনি হচ্ছেন আপনার টিমের লিডার, স্ক্রাম মাস্টার তাকেই বলতেছেন। আর একটা কাজ হবে তার, যেটা হবে সে তার টিম মেম্বারকে অ্যাজাইলে অভ্যস্ত করবে। কেন? কারণ সে তার প্রথম কাজই হবে অ্যাজাইল, কারণ সে অ্যাজাইল দিয়েই তো সে স্ক্রাম মাস্টার হয়েছে। স্ক্রাম মাস্টার অ্যাজাইলের পরিভাষাই তো, তাহলে তার মেম্বাররা যদি অ্যাজাইলে অভ্যস্ত না হয় তাহলে এটার যে ফ্যাসিলিটিস বা এটার যে নিয়ম এটা তো অন্যরা বুঝবে না। দেখা যাবে আপনি তখন আর মাস্টার নাই, বা আপনি তখন সেখানে টিম লিডার না, আপনি ট্রেনার হয়ে গেছেন, সবাইকে অ্যাজাইল শেখাচ্ছেন, তাই কি? সো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে তাদেরকে অ্যাজাইলে অভ্যস্ত কিনা বা অ্যাজাইল সম্পর্কে জানে কিনা সেই ক্ষেত্রে আপনাকে একটু নোটিস রাখতে হবে। এতে করে যেটা হবে যে আপনি ইঙ্গিত দিলেই সে বুঝতে পারবে তার এখন কি কাজ। আরেকটা জিনিস যেটা হবে, তাকে ফ্যাসিলিটেটর হতে হবে, তাকে এই টিমের সকল রকম ফ্যাসিলিটিস দিতে হবে, তারা কোথায় বসে কাজ করবে সেরকম একটা এনভায়রনমেন্ট দিতে হবে। আরও কিছু কিছু বিষয় আছে, এগুলো আমরা দেখবো। সো এই জিনিসগুলো তাকেই নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস বলছে, তাহলে এই ধরনের করে তাহলে আমরা যখন টিম লিডার বা প্রজেক্ট ম্যানেজার যখন একটা জায়গায় সে তার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে যাবে, তখন যে বলবে যে হ্যাঁ আমরা আগামী 1 তারিখ আপনার প্রোডাক্ট আপনার হাতে ধরাই দিব বা আপনি এটা নিয়ে যেতে পারেন, রিলিজ দিতে পারবো, তখন এই কমিটমেন্টটা ঠিক থাকবে। কেন? কারণ সে তো সবগুলোতে ব্যাপারে অভ্যস্ত, এবং আমরা দেখবো এটা আসলে কেন সম্ভব। আমরা ডেডলাইন ঠিক রাখতে পারি না এবং অ্যাজাইল ফলো করলে ডেডলাইন ঠিক রাখতে পারবো, এই দুয়ের অর্থটা আমরা এটা দেখবো, অসুবিধা নেই। সো এইদিকে আসছে, বলছে যে একজন স্ক্রাম মাস্টার যে সকলের কাজ বা সেগুলো তার নির্ভর কি দায়িত্ব হবে। আপনি এখন নিজেকে ডেভেলপার না, আপনি একজন নিজেকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চিন্তা করেন, টিম লিডার হিসেবে চিন্তা করেন। আপনি চিন্তা করেন যে আপনার আন্ডারে 5-7 জন লোক কাজ করে। সো সেই ক্ষেত্রে আপনার রোলটা কি হবে, কেমন হবে? সো প্রথমে যেটা হবে এটা একটু বুঝি, যে একটা টিমের রুলস অ্যান্ড ফাংশনালিটিগুলি সহায়কপূর্ণ হতে হবে। এটা বলতে যে আপনি যে লিডার হিসেবে সবাইকে কমান্ড দিবেন, বিভিন্ন ক্ষেত্রে আপনার নির্দেশনা ওরা ফলো করবে, কিন্তু এমন কোনো নির্দেশনা দেওয়া যাবে না যেটা অন্য পূরণ করতে যাওয়া তার অসুবিধা হয়ে যাচ্ছে। আপনি বলতে চাচ্ছেন যে আপনি 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করবেন, লাগলে 10টা পর্যন্ত করবেন, তারপরে অফিসে কোনো রকম কোনো গেস্ট আসা যাবে না, ঠিক আছে, কাজের বেলা আপনি উঠা যাবে না, আপনি যদি ওয়াশরুমে যান তাও আমাকে বলে যেতে হবে। সো এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। সো আপনি আপনার ডিসিপ্লিনের জন্য কিছু কিছু নিয়ম করতেই পারেন, কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যেন সহায়কপূর্ণ হয়, অন্যরা যেন জিনিসগুলো মানতে পারে, আপনাকে চাপায় দিতে না হয়, তাকে মানানোর জন্য যেন প্রেশার দিতে না হয়। যেটা রেগুলার, যেটা অভ্যস্ত বা যেটাতে হয়, হ্যাঁ 2-1 জন এরকম হইতেই পারে যার নিয়মিত লেট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে ম্যানেজ করতে পারেন লিডার হিসেবে, ওর সাথে আপনার রিলেশনাল হিসাবে, ওকে। কিন্তু
রেগুলারলি আপনার ফাংশনালিটিগুলো এমন থাকবে যেন সবাই সবগুলো কাজ করতে পারে, এটাই। তাতে করে কি হবে, টিম মেম্বাররা কাজ করে আপনার কাছে স্যাটিসফাই থাকবে ও আপনার সাথে কাজ করবে। দ্বিতীয় যেটা হবে সেটা হলো যে কোনো বাধা রিমুভ করে দিতে হবে। বাধা রিমুভ বলতে ব্লক বলতেছি আমরা এটাকে। ব্লক রিমুভ করা হচ্ছে, যেমন আমি পিএইচডি ডিজাইন করব কিন্তু আমার কাছে স্কেচ আসা নাই, স্কেচ বুঝি মানে আইডিয়াটা নাই, কি ডিজাইন করব, কিসের সাইট হবে সেটাই আমি জানি না। আমাকে বলে যে তুমি এটা পিএইচডি ডিজাইন করে আসো, এটা আমার জন্য একটা অসুবিধা। আমাকে বলা হয়েছে HTML টু পিএইচডি মানে পিএইচডি টু HTML করতে, অথচ পিএইচডি আমাকে দেয় নাই, দিছে 2 পেজের, বাকি নিচে অংশ কিছুই নাই। এখন ওটা আরেকজন করতেছে বলে সে অপেক্ষা মানে 2 দিন 3 দিন অপেক্ষা মানে সময় লাগাচ্ছে, কিন্তু এখন আমাকে এটা দেয় নাই। তাহলে এটাগুলো আমার একটা ব্লক, আমি কাজের একটা বাধা পাচ্ছি। এগুলা কার দায়িত্ব? স্ক্রাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজার বা লিডার যিনি হবে তার দায়িত্ব এগুলা সলভ করে দেয়া। সে আপনাকে এগুলো সলভ করে দিতে হবে, অথবা আপনি যেহেতু এখন প্রজেক্ট ম্যানেজার আপনাকেই এগুলো সলভ করে দিয়ে আপনার মেম্বারদেরকে কাজ করাইতে হবে। এমন হলো যে নেট কানেক্ট নেই, সো নেট কানেকশন নাই, সেই ক্ষেত্রে আপনার ফার্ম কীভাবে চলে? সো আপনি এই ক্ষেত্রে এটাকে সলভ করে দেবেন। এই ধরনের নানা ইস্যুগুলো আপনি দেখবেন। টিমের সকল প্রকার ডিস্টারবেন্স থেকে দূরে রাখবেন। এমন একটা জায়গায় নিয়ে অফিস করছেন, ঠিক আছে, এখানে কাজই করা যাচ্ছে না ঠিক মতো। প্রেসের মনে করেন প্রেসে যে নিয়ে করছেন, সবসময় ওখানে প্রেস কল চলতেছে, আপনার ওখানে ডিস্টার্ব হচ্ছে। এগুলো হলো বাইরে অভ্যন্তরীণ নয়, ভিতরগত বিষয় থাকতে পারে। একজন মানে প্রোডাক্টের ওনার যিনি, তিনি নিজে আইসা ডেভেলপারের সাথে কাউকে করতেছে, বলতেছে তুমি এটা কেন করছো, ওইটা না করে ওইটা করো, ঠিক আছে, এই জায়গাটা এরকম হবে না ওরকম হবে। সে যে আপনার পিএইচডি যে বা কন্টেন্ট যে করতেছে তাকে যে কালার সেন্স দিচ্ছে, এটা না এটা করা যাবে না, এটা ডিস্টার্ব। কেন? ওই মানে সে একজন ক্লায়েন্টকে যতক্ষণে হ্যান্ডেল করতেছে, ওইটা ও ততক্ষণে 4-5টা ক্লায়েন্টের জন্য কাজই করে ফেলতে পারতো। সো এইটা আপনার দায়িত্ব নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে রিকোয়ারমেন্টগুলো কি। এই ব্যাপারে আপনি স্বচ্ছ থাকবেন, আপনি আপনার টিমকে বুঝাই দিবেন, তার জন্যই তো আপনার টিম লিডার, নতুবা তো আপনি মেম্বারই হইতেন। সো এই জায়গাটায় আপনাকে খেয়াল করতে হবে। এরপরে যেটা হয়েছে যে কাজের প্রোগ্রেস এবং প্রসেসগুলো সবগুলো আপনাকে টাইম টু টাইম অবগত থাকতে হবে। কেননা আপনি ক্লায়েন্ট আসছে, আপনি বলতেছে হ্যাঁ ভাই কাজ হয়ে গেছে আপনাদের, অথচ ফার্মে কোনো কাজই হয় না এখনো পর্যন্ত। কাজ হয় না বলতে আপনার মোটামুটি 50% কাজ হয়েছে, বাকি আরও 15 থেকে 20 দিনের কাজ বাকি রয়েছে, আপনি বলে দিন হ্যাঁ হয়ে গেছে। এটা আইজাইল বলে না। সেই ক্ষেত্রে আপনি যখন অবগত থাকবেন, সেই জায়গা থেকে আপনি বলবেন যতটুকু কাজ হয়েছে এতটুকু সময় লাগবে, এটা আপনার জন্য গুড প্র্যাকটিস। সো 5 নাম্বার যেটা, সেটা হলো রিকোয়ারমেন্টের স্বচ্ছ ধারণা থাকতে হবে। রিকোয়ারমেন্টের স্বচ্ছ ধারণা বলতে ক্লায়েন্ট যেটা চাইছে সেটাই আপনি জানেন, এরকম হতে হবে। আপনি নিজে বানালে হবে না। আপনি আগে একটা প্রজেক্টে কাজ করছিলেন, ওই প্রজেক্টের লোগোটা এরকম ছিল, ওইটাকে স্ট্যান্ডার্ড মনে হইয়া অনেকে বাহ দিছে, ঠিক আছে, বাট পরের যে ক্লায়েন্টটা আসছে উনি ওখানে নেববারে হলুদই দিবে সে কালার। সো এই জায়গাটা আপনাকে একটু রিকোয়ারমেন্টে স্বচ্ছ থাকতে হবে। হ্যাঁ, তাকে যদি আপনার স্ট্যান্ডার্ড দিতে হয়, তাকে যদি আপনাকে বুঝাইতে হয়, সেটা আপনি বুঝান, কিন্তু আপনি খেয়াল রাখেন ফাইনালি সে কোনটা ফাইনাল করে গেছে, এটা যেন আপনার ক্লিয়ার থাকে। আপনার আধা ঘন্টা বাইরে ডিসকাস করলেন, লাস্টে কি হলুদ কালারই থাকলো না সবুজ কালার, ওইটা নিয়ে আপনি কনফিউজ। তাহলে কি হলো, আপনি আপনার মতো করে করলেন, লাস্টে সে এসে পছন্দ করতেছে না, বা এরকম বলতেছে ঠিক আছে করছেন, এরকম হলো। তাহলে এজাইল এই জায়গাটা একটু করতে চায়। সো আপনি এটার সম্পর্কে একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে ক্লায়েন্ট আলটিমেট কি চায় গেছে। তাই বুঝতেছি এই পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এটি অ্যাজ এ টিম লিডার হিসেবে আপনাকে বিল্ড করতেছে। সো আপনি পিএইচডি পারেন কতটুকু না পারেন সেটা জরুরি না, আপনি এই প্রফেশনটা নিয়েও কিন্তু একটা জায়গায় জবে ঢুকতে পারেন। শুধু এজাইলই পারেন আপনি। আমি এখানে কিছু জিনিস দেখা দেবো, এটার অ্যাডভান্স আরও কিছু বিষয় আছে, আপনি টিউটোরিয়াল দেখবেন, করবেন, এজাইলের উপর মাস্টার হন, আপনি জব পাবেন। বুঝতে পারছেন? সো এজাইলের উপরে অনেক কিছু আছে। যেমন আপনি একটা জিনিস খেয়াল করেন, সো আমরা কোম্পানি লস করে, কখন লস করে? এই যে এই সমস্ত কারণে লস করে। আপনি চিন্তা করেন, আমি এখন যে কয়েকটা পয়েন্ট বলছি, একটাকেও ফেলে দিবেন যে না এটা না করলেও চলে, এরকম কোন আছে? আপনি একটা মানে ভালো থেকে ভালো একটা ডেভেলপার একটা ফার্ম চালাইতে গেলে আপনাকে এই ধরনের বিষয়গুলোকে একটু মাথায় রাখতেই হবে। আর রাখলে আপনি যখন এটাকে স্ট্যান্ডার্ড বড় কোম্পানি হবে, আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা বাড়বে। এটা একটা থিওরিটিক্যাল বা এটাকে অনেকেই রিসার্চ করে তারপরেই তো বানাইছে। এজাইল কোনো ব্যক্তির নামের সাথে তো আর এরকম হয় নাই, এটা একটা ফর্মুলা হয়ে দাঁড়াইছে। এই জন্য এটাকে এরকমভাবে জানতেছে, কেউ না কেউ এটা নিয়ে ভাবছে কীভাবে ইন্ডাস্ট্রিটাকে ইমপ্রুভ করা যায়। তার মানে এই পয়েন্টগুলো থাকতে হবে। ইকোনমিক্সে থাকে না? ইকোনমিক্স কি পুরোটা তো এরকমই দেখলাম যে হ্যাঁ তাহলে থিওরিটিক্যাল এটা করা যাবে না, এটা করা যাবে, এই করতে হবে, এই করতে হবে, প্রোডাক্টের এই মানে খেয়াল করতে, এইগুলোই তো বলে।
সো আপনি যখন এটাকে অ্যাপ্লাই করতেছেন তখন সত্যি সত্যি কোম্পানি ইমপ্রুভ হচ্ছে। সো আপনি এটাকেও সাইডে রাখতে পারেন, আপনি পিএইচপি যতটা গুরুত্ব দিচ্ছেন অ্যাজাইলকেও ঠিক ততটা গুরুত্ব দেন, এটা দিয়ে আপনি ক্যারিয়ার বানাতে পারতেছেন এবং এটার গুরুত্ব আসতেছে। হয়তো এখন আমরা অভ্যস্ত না, আর অভ্যস্ত না বলেই কোম্পানিগুলো এখন ছোট ছোট ঘরের কোনায় কোনায়, কিন্তু যদি এগুলো থাকে তাহলে সেই কোম্পানিটা সত্যিই কোম্পানির মতো কোম্পানি হবে। আরও কিছু বিষয় আছে দেখেন, একজন প্রজেক্ট ম্যানেজারের শুধু এতটুকুই না, ভালো লাগতেছে না? সো এজ এ প্রজেক্ট ম্যানেজার নিজের ভাবতেছেন, যদি আপনার সাথে কোনো টিম নাই, কেউ আপনার আন্ডারে কাজ করতেছে না, আপনি নিজে নিজের এমপ্লয়ি, বাট তারপরেও তো ফিলিংসটা তো আসতেছে না। সো আরেকটু নেন, দেখেন আরও কী কী কাজ আছে আপনার। সেটা হলো যে অ্যাজাইল ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট প্রসেস, এটা একটা প্রসেসের নাম, এটাতে বাংলা করার কিছু নাই। সো এটার নিয়মগুলো মানতে হবে। সো এটাতে কি কি আছে এবার দেখি। প্রসেসের নাম কি বলছে? ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট। সো এর মধ্যে একটা আইটেম হচ্ছে বা একটা প্রসেস হচ্ছে ডেইলি স্ট্যান্ডার্ডস। ডেইলি স্ট্যান্ডার্ডস বলতে আসলে কি বুঝাইলো? সো ডেইলি স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি প্রতিদিন অফিসে আসলেন, শুরুতে অথবা শেষে আপনাকে একটা দাঁড়িয়ে মিটিং করতে হবে। প্রশ্ন হলো দাঁড়িয়ে কেন মিটিং করতে হবে? দাঁড়ায় মিটিং করতে হবে এই জন্য যে এই মিটিংটা লম্বা হওয়া যাবে না, এটা ডেইলি যেহেতু হবে। সো এটা ঘন্টার পর ঘন্টা হলে তো 8 ঘন্টার ডিউটিতে আপনি যদি 4 ঘন্টা 5 ঘন্টা মিটিংয়ে কাটান তাহলে তো হয়েছে। তো এরকম হয় কিছু কিছু কোম্পানি আছে যারা শুধু মিটিং করতে ব্যস্ত। এরকম হওয়া যাবে না, আপনাকে এটা দাঁড়ায় করতে হবে, খুব অল্প সময়ের জন্য করতে হবে, এবং এখানকার টপিকগুলো কি হবে একটু খেয়াল করেন। জাস্ট 3টা বিষয়ে কথা হবে। কি কথা হবে? 3টা বিষয়ে কথা হবে। একটা কথা হলো যে গতকালকে কি করা হয়েছে, যার সাথে মিটিংটা করতেছেন, আমরা মনে করেন যে 4 জন এই টিমে কাজ করি, বা 5 জন বা 10 জন। সো 10 জন কাজ করবো, সকালে ঢুকলাম অফিসে, 10 জন এভাবে দাঁড়ায় যাব, টিম লিডার সামনে থাকবে, জিজ্ঞেস করবে, এক এক করে বলবে গতকালকে কে কি কাজ করছে। সো একজন বললো যে পিএইচডির আমি সার্ভিস সেকশনটা অলরেডি করে ফেলছি, আরেকজন বললো অমুক প্রজেক্টের আমার যে ডেভেলপমেন্টের যে সিস্টেমটা ছিল ওইটা করে ফেলছি, আরেকজন বললো আমি টেস্ট করার কাজ ছিল আমি ওইটা অতটুকু করছি। তাহলে আপনি কিন্তু অবগত হচ্ছেন, ওই যে একটু আগে যেটা বললাম টাইম টু টাইম প্রোগ্রেস অ্যান্ড প্রসেস, এটা সম্পর্কে কিন্তু আপনি অলরেডি একটা পাইছেন, আগাইলেন। এবার সেকেন্ড যেটা হবে সেটা হলো আজকে কি করতে যাচ্ছেন। তো সে বলবে যে গতকালকে সার্ভিসটা করছিলাম, আজকে পোর্টফোলিও অংশটা আমি ডিজাইন করবো। আর ওদিকে ডেভেলপমেন্ট হিসেবে সে বলবো কালকে যে স্টুডেন্টটা হয়েছে আজকে ট্রেনার এন্ড কোর্সটা ধরবো। ওদিকে আমি টেস্টার ওই জায়গাগুলো করছিলাম, আজকে রিয়েল কিছু ডেটা দিয়ে আমি এটার ভিউটা টেস্ট করবো যে কোনো জায়গাটা ভেঙে যায় কিনা। অনেক সময় হয় না, যেমন আপনি নাম লিখবেন, নামের জন্য 2 ওয়ার্ডের একটা জায়গা রেখে আপনি ডিজাইন করে কমপ্লিট করে ফেলছেন। একজনের নাম যদি একটু বড় হয় সেই ক্ষেত্রে ডিজাইনটা ভেঙে নিচের দিকে চলে আসলো, এটা কি একটা ইয়ে না? তাহলে এই ধরনের কিছু রিয়েল ডেটা নিয়ে সে আজকে কি করে দেখবে, একটু টেস্ট করে দেখবে, তাহলে আজকের কাজটা তার কমপ্লিট। এতটুকুই জাস্ট এই মিটিং। আরেকটা বিষয় যেটা তৈরি হবে সেটা হলো আজকে কাজ করতে যে কোনো ব্লক আছে কিনা, কোনো বাধা আছে কিনা। যেমন ওই যে বললাম যে ভাই আমি তো পোর্টফোলিওটা আজকে করবো, ভেবে রাখছি বা শুরু করবো, কিন্তু পোর্টফোলিওটা যে করবো আমার কাছে তো কোনো রকম স্কেচ বা কিছু আসে না, অথবা এই গত ডেমো আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা আমি হারাই ফেলছি, এটা একটা তার ব্লক। বা যে পিএইচপি কাজ করতে যাচ্ছে সে এরকম একটা ইস্যু তৈরি করলো যে আমি এটা পাচ্ছি না ওইটা পাচ্ছি না। সো এই ধরনের কি কি ব্লক তৈরি হয়েছে, যেমন এমন হলো যে আপনি পিএইচডিটা এস্টিমেট করবেন, আজকে আপনার পোর্টফোলিওটা এস্টিমেট করার কথা ছিল, কিন্তু পিএইচডি যিনি করবে উনি পোর্টফোলিওটা করেন, উনি আপনার সামনে এখন দাঁড়ানো। কেন বলেন তো? যে আমরা সকালে আসছি, সবাই 10 জন একসাথে দাঁড়াইছি, তখন সাথে সাথেই যে উনি বললো যে আমি ওই পিএইচডিটা পাই নাই, আপনি ঘাড় ঘুরে ওনাকে জিজ্ঞেস করেন পিএইচডিটা কি হলো, হ্যাঁ ভাই আজকে প্রথম হয়ে যাবে। সো এইভাবে ব্লক একজন আরেকজনের মধ্যে কিন্তু হেল্প করতেছে। সো এতে করে কি হলো, 8 ঘন্টা আপনার যে পরিমাণ কাজ হবে, আর এই স্ট্যান্ড আপ মিটিংটা না থাকার ফলে আপনি ওই সারাদিন এরকম 8 দিনও এই কাজটা তুলতে পারতেন না। কনসেপ্টটা ভালো লাগছে? ভালো লাগবে। সো এটা একটা ডেইলি স্ট্যান্ড আপ মিটিং যেটা সেটা। তারপর একটা দেখি, এখানে যেটা আছে এটা প্ল্যান্ড মিটিং থাকতে হবে। একটা মিটিং এমন হবে একটা প্রজেক্টের জন্য যেটা আগে থেকেই অ্যানাউন্স করাই থাকবে। ওই দিন আপনার একটু লং টাইম নেবেন, কার কি সেক্টর আছে কাজ বুঝে নেবেন, সেদিন আপনি দেখবেন এবং পুরো কাজের সাথে অভিজ্ঞতা মিলাবেন, নতুন কোনো কাজ থাকলে সেটাকে আলাদাভাবে মার্ক করবেন, ইত্যাদি ইত্যাদি। এটা আগে থেকে বলাই থাকবে। আর প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার কাছে কিছু ডেমো থাকতে হবে। আপনি যে কাজটা নিয়ে আসছেন কিংবা যে কাজটা করতে যাচ্ছেন, করাইতে যাচ্ছেন, সেটা ডেমো আগে থেকেই রেডি থাকতে হবে। আপনার বলা দিয়ে আপনি যত ভালো মানে প্রাথমিক কাজ না কেন, আপনার কথা কিন্তু আমি চিত্রায়িত করতে পারবো না। আপনি যা বলবেন সেটা আমি শুনছি, নিজের মতো করে চিন্তা করবো,
সো নিজের মতো করে চিন্তা করলে প্রজেক্ট অনেক সময় মানে মিলবে না, সেই ক্ষেত্রে আপনাকে আবার রিপিটেড কাজ করতে হয়। সো এই জায়গাটা যেটা হবে, আপনাকে ডেমো রেডি করে রাখতে হবে, যেন একজন ডেভেলপার দেখলে বুঝতে পারো আচ্ছা এটা এটার মতো কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি অফিসে নাও থাকেন, সে ওই ডেমো থেকে অনেক তথ্য নিয়ে নিয়ে কাজ করতে পারবে। বুঝতে পারছেন? ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা, এগুলো আমরা বলতেছি যে কিভাবে আপনি আসলে প্রফেশনাল কাজ করবেন সেগুলো। আচ্ছা, রিভিউ থাকতে হবে অবশ্যই, যেহেতু এটা আইটারেশনে সাহায্য করতেছেন, আপনি প্রতি 15 দিন পর পরই একটা ভার্সন পাইতেছেন। সো এতটুকুর কাজের ভিতরে কি কি ভালো হলো, কি কি ভালো খারাপ হলো, এগুলো একটা রিভিউ সিস্টেম আপনি তৈরি করবেন। এটা আপনি আপনার ক্লায়েন্টকে দিয়েও করাতে পারেন, আপনি নিজেও করতে পারেন, একজনের কাজ আরেকজনকে দেখায় করতে পারেন। যেমন একজন ফ্রন্ট এন্ড করে, সে ডেভেলপমেন্ট কিছু বুঝে না, তারপরে জিনিসটা কেমন হয়েছে ও তো শুধু ইন্টারফেসটা বলতে পারবে যে হ্যাঁ এটা ভালো হয়েছে, আচ্ছা আচ্ছা এই জায়গায় এই ইনফরমেশনটা দেখাইছে, সো ঠিক আছে। এই ইনফরমেশন বলতে কি, যেমন আমি গেলাম এক জায়গায়, ওখানে ফার্স্ট নেম দেখাইছে, লাস্ট নেম দেখাইছে, একজন বললো যে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু হঠাৎ করে তার মনে দাঁড়ালো আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম এবার আলাদা না করে একটু ফুল নেম যদি প্রোফাইলে দেখান তাহলে তো হয়, তাহলে এটা রিভিউ পাওয়া গেল না। জিনিসটা করবে প্রোফাইল, একজন মানুষ যখন প্রোফাইল দেখবে তখন তার পুরো নামটাই পাশাপাশি থাকলে অসুবিধা তো নাই, ওখানে আপনি দুইটা কলামে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে দেখানোর তো কোনো কিছু নাই, তো দুইটা মিলে আলাদা অর্থ বহন করবে, দুইটা মিলে একজন কে বুঝাবে, তো সেই ক্ষেত্রে সে আইডিয়াটা দিল, এটা কে দিল, গ্রাফিক্সে অথবা পিএইচডি কাজ করে, বাট তার ক্ষেত্রে কিন্তু আপনি একটা রিভিউ পাচ্ছেন, এতে করে আপনার প্রোডাক্টটা আরেকটি স্ট্যান্ডার্ড হবে। বুঝা যায়? আচ্ছা, এরপরে কি এটা কি এরকম জায়গায় পড়লো, রেট্রোস্পেক্টিভ মিটিং মনে হয়। সো এই মিটিংয়ের কাজ কি দেখেন তো, এই মিটিংটা হচ্ছে ডেভেলপমেন্টের একটা পর্যায়ে যখন শেষ হবে, আইটারেশনের একটা পর্যায়ে যখন শেষ হবে, অথবা কোনো পুরো প্রজেক্টই শেষ, এখন আপনার কি কাজ। সো তখন কাজ হবে আপনি সবাইকে নিয়ে বসবেন এবং কিছু নোট, এটা হলো কোন কাজটা করতে আমাদের সবচেয়ে সহজ ছিল, ভালো লাগার জায়গা ছিল। সো একজন বললো যে হ্যাঁ ভাই, এবার তো আমরা গতবার তো স্কুল ম্যানেজমেন্ট করছি, এবার আমরা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট করতে আসছি। সো ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা আসলে স্টুডেন্ট ম্যানেজমেন্টটা খুব সহজ ছিল, কেন, তারা যেহেতু আগে স্কুল ম্যানেজমেন্ট করছে, সো স্কুলের সাথে ইউনিভার্সিটি স্টুডেন্টের ফিচার্সে তেমন কোনো ব্যাপার ছিল না, সো এটা ভালো লাগছিল। এতে করে আপনি এজ এ প্রোডাক্ট লিডার, এই প্রজেক্ট লিডার হিসাবে আপনি চিন্তা করতে হবে যে নেক্সট টাইম কোনো প্রজেক্ট নিলে এইগুলো আপনি অনায়াসে হ্যাঁ বলবেন এবং এগুলো লাগলে প্রাইস কমাই দিবেন। বুঝতে পারছেন? আবার কিছু কিছু জিনিস তৈরি হবে যে এটা খুব জটিল ছিল, যেমন ইউনিভার্সিটি গ্রেডিং সিস্টেমটা আমরা করতে খুব হিমশিম খাইতে হয়েছে, করছি লাস্ট পর্যন্ত শেষ করছি, বাট এটা করতে দিলে হিমশিম খাইতে হয়েছে, কেন, কারণ ওদের গ্রেডিং সিস্টেমটা এরকম ছিল, ওরকম ক্যালকুলেশন করতে যায় ওই জায়গা থেকে পার্সেন্টেজ আনতে যায় প্রবলেম হয়েছে, এক একজনের ক্রেডিট এক একটা ছিল, সো আলটিমেট দেখাইতে গেলে অনেক ধরনের ডাটা অনেক জায়গা থেকে নিয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে। সো এখন আপনি এজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার যে লেসনটা থাকবে সেটা হলো যে নেক্সট টাইম আমি যখন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট নিব তখন এই ফিচার্সের জন্য আমি আলাদা চার্জ করব। বুঝতে পারছেন? আলাদা চার্জ করবো বলতে এটা আপনার মুখে এভাবে বলার দরকার নেই, বাট আপনার মাইন্ডসেট কিন্তু থাকবে যে এই প্রজেক্টটার এই জায়গাগুলো একটু ক্রিটিক্যাল পয়েন্ট, সো এই জায়গাগুলোকে কীভাবে হ্যান্ডেল করা যায়, কীভাবে ম্যানেজ করা যায়, সিনিয়রদেরকে থেকে কীভাবে হেল্প নেওয়া যায়, এই ব্যাপারগুলো আপনার মাথায় থাকবে। আরেকটা বিষয় থাকবে, তিনটা বিষয়, আরেকটা জায়গা হলো যে আমাদের কোন কোন বিষয়গুলো একটু ইমপ্রুভ করতে হবে। এরকম হবে না, যেমন আমরাও করি এটা, আমাদের কোর্স শেষ করলে দেখা গেল সবার কাছ থেকে ফিডব্যাক যায়, এই ফিডব্যাক অনুসারে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি, যে আউটলাইনের কোন কোন জায়গাগুলো আপনাদের বেশি রিকোয়ারমেন্ট ছিল, যে কোন কোন টপিকগুলো আমরা হয়তো বা না রাখলেও পারতাম, কোন কোন টপিকগুলোকে মাস্ট একটু বেশি জোর দিতে হবে, কোন কোন টপিকগুলো একদিনেই একটা ক্লাস রাখা উচিত, এই ধরনের কিছু ইমপ্রুভমেন্ট। সো এটা যখন আপনিও করবেন আপনার প্রজেক্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার নেক্সট প্রজেক্টে আরেকটু সুবিধা পাইতেছে। সো এই বিষয়গুলো, এটাকে বলতেছি আমরা এই জাস্ট রিট্রোস্পেক্ট নাকি চার নম্বর লাস্ট যেটা আছে সেটা হলো টু ফেসিলিটেট টিম দ্য মিটিং অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস। এটা হলো যে আপনি যখন আপনার মিটিংয়ে এই ধরনের আপনার টিমদেরকে নিয়ে বসছেন, এটা মানে অ্যাকচুয়ালি আপনি বলে যাবেন এরকম না, আপনি তাদের কথাও শুনতে হবে। সে একেবারে মিনিমাম মনে করেন যে শুধু টেস্ট করে, মিনিমাম টেস্ট করাও না, সে শুধু কন্টেন্ট রাইট করে, প্রজেক্ট হয়ে যাওয়ার পরে সে ওখানে বেশ কিছু কন্টেন্ট লিখে দেয় বা কন্টেন্ট পেস্ট করে শুধুমাত্র, তাকে আপনি ওরকম কোনো রোল দিচ্ছেন না। বাট সেও যখন যদি বলে যে ভাই এই জিনিসটা এরকম না হয় এরকম হওয়া উচিত, তাহলে তার কথাটাকে আপনার গুরুত্ব দিতে পারতে হবে অ্যাজ এ টিম লিডার হিসেবে। সো টিম লিডার হিসেবে তাদেরকেও আপনার ডিসিশন দেওয়ার প্রায়োরিটিটা রাখতে হবে, এমন না যেন না আপনি সব, সো তাহলে আপনার একজন গুড ট্রেনার বা প্রজেক্ট ম্যানেজার হলেন না। এবার যেটা আসছে সেটা হলো প্রোডাক্ট ওনার, পণ্যের মালিকের কথা। এতক্ষণ পর্যন্ত যা ছিল সবকিছুই ডেভেলপমেন্ট পারপাস, আপনি টিম এবং টিম লিডার হিসেবে যতটুকু ছিল ওই রুমটার মধ্যেই ছিল। এবার একটু বাইরে আসেন, প্রোডাক্টটা নিয়ে ভাবেন, যে প্রোডাক্টটা তৈরি করছেন। সো এবার আপনি হচ্ছেন প্রোডাক্টের মালিক,
এবার আপনি হলেন বাম পক্ষ, তার মানে হচ্ছে এবার প্রোডাক্টের মালিক, এবার আপনি ডেভেলপারদের কাছ থেকে কাজ আদায় করে নিবেন। এটা করে ঠিক আছে তো? সো এবার যেটা হয়েছে, আপনি একজন সাধারণ মানুষ, আপনি যাচ্ছেন একজন ফার্মে, ওখান থেকে আপনি যেটা করবেন একটা প্রোডাক্ট বানাতে চাচ্ছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার যে দায়িত্বগুলো থাকবে তার মধ্যে এক নাম্বার হলো রিকোয়ারমেন্টগুলো ডিফাইন করতে থাকতে হবে। প্রপারলি আপনাকে রিকোয়ারমেন্টগুলো বলতে হবে। এরকম না যে ভাই ওই একটা জিনিস ওখানে দেখছিলাম ওইটার মতো বানাই দিলেন, এটা হলো না রিকোয়ারমেন্টস। আপনার একটা ওয়েবসাইটের ইউআরএল পাঠিয়ে দিলেন, বললেন যে এখানে মেনুটার মতো বানাই দিয়ে, এটা না, স্পেসিফিক করেন। স্পেসিফিক করেন, ডেমো তো আপনি দিবেন, ডেমো লাগবে, বাট ওটার মতো না, ওইটাই আপনার রিকোয়ারমেন্টস, ওই মেনুটাই লাগবে। এখন ওই মেনুটাকে কি মেনু বলে সেটা ওই ডেভেলপার বুঝে নেবে, বা ওইটাকে সে ওর মতো করে হ্যান্ডেল করবে, বাট ওইটাই লাগবে, এটা আপনি বুঝান। নিচে দিয়ে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন দিয়েছেন, বাট আইকনগুলো এরকম হওয়া যাবে না, এটাই লাগবে। সো রিকোয়ারমেন্টস। আপনি ডেভেলপমেন্ট প্রসেস বলতেছেন, আপনার ড্যাশবোর্ডে আমি টোটাল স্টুডেন্টের সামারি দেখতে চাই, এটা আপনার রিকোয়ারমেন্ট। গত বছরের রেজাল্টের কি পার্সেন্টেজ ছিল সেটা আপনি ড্যাশবোর্ডে দেখতে চান, এটা আপনার রিকোয়ারমেন্ট। তাহলে এই ধরনের রিকোয়ারমেন্টগুলা, ইউজার স্টোরিগুলা আপনাকে ডিফাইন করতে থাকতে হবে, একেবারে ক্লিয়ার, কোনো রকম কাটছাট রাখা যাবে না। এখন আপনি বলবেন ভাই এগুলো যা বলতেছেন এগুলো তো সব আধ্যাত্মিক কথাবার্তা, রিয়েল তো আসলে এরকম কিছুই হবে না। আমাদের যে ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট কোনো রকম ধরে বেঁধে তো নিয়ে আসি, কিন্তু যদি এইভাবে যদি আর বলি যে ভাই আপনাকে এটা দিতেই হবে, কন্টেন্ট আপনাকে ম্যানেজ করে দিতে হবে, তাইলে এই ক্লায়েন্ট তো আর ক্লায়েন্ট থাকবে না, ক্লায়েন্ট চলে যাবে। কে চলে যাবে কে থাকবে সেটা নিয়ে আমার ভাবনা না। আপনাকে স্ট্যান্ডার্ডটা শিখাইতে হবে, আপনাকে স্ট্যান্ডার্ডটা মিস করাইতে হবে, যে আমি একটা প্রজেক্টে কাজ করতেছি বাট ওরকম হলে ভালো হইতো। আপনার এই মিস করা জায়গাটা আমি তৈরি করতে চাচ্ছি, যে দেখেন এটার পৃষ্ঠা এরকম একটা প্রসেস ছিল, বাট যদি ফলো করতে পারেন তাহলে লেভেলটা হাই হতে থাকবে, যদি ফলো না করতে পারেন এটা আপনার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, যেটা ফলো না করতে পারে আমি একটু পিছিয়ে গেলাম, এই আর কিছু। সো ক্লায়েন্ট থাকবে না থাকবে সেটা ক্লায়েন্টের বিষয়, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আপনি সত্যি সত্যি এইভাবে একটা ক্লায়েন্ট পান, তার সাথে কাজ করে আপনি যে মজাটা পাবেন, সে যদি আপনাকে 1000 টাকা কমও দেয় তারপর আপনি মজা পাচ্ছেন। এবং ক্লায়েন্ট এরকম হওয়া যায়। এবং আসলে ক্লায়েন্ট তো আমি আরেকজনকে এসে শিখাইতে পারবো না, আমি তো ক্লায়েন্টকে ক্লায়েন্টের জায়গায় আবার শিখাবো না, আপনাকে শেখাচ্ছে। যখন সে আপনার কাছ থেকে কাজ করবে তখন আপনার থেকে শিখবে সে। উনি বললো ভাই ইয়ারও করেন, একটা SMS সিস্টেম বানাতে, তখন আপনার মাথায় চট করে আসতে হবে ও তো শুধু SMS বলতেছে, কিন্তু SMS এর সাথে আমাকে আরো কিছু তথ্য তার কাছ থেকে নিতে হবে। এটা হলো, এটা কি সব অপারেটর সাপোর্ট করবে? হ্যাঁ ভাই, সব অপারেটর সাপোর্ট করতে হবে, যেন টেলিটক যা কোনো নাম্বার যায় তাহলে যেন যেতে হয়। আচ্ছা, এটা ট্যাক্সটা কত বড় হবে? কারণ ট্যাক্স বড় বেশি ছোট হলে একটা প্রাইসের বিষয় আছে, সেক্ষেত্রে আপনি বলেন যে 150 মোটামুটি মিনিমাম কিছু লেখার জন্য। হ্যাঁ ঠিক আছে, এই যে দুইটা লাইন বাড়তি করে বলা, এটা আপনি যদি এটা না পড়তেন তাহলে তো জানতেন না। হয়তো ওই টেবিলে আপনি একজন ডেভেলপার বা টিম লিডার, ও হচ্ছে ক্লায়েন্ট, কিন্তু আপনি কিন্তু দুজনকে হেল্প করতেছেন, আপনি নিজেকে হেল্প করতেছেন এজ এ টিম লিডার হিসাবে, আবার তাকেও হেল্প করতেছেন যে তোমার কি কি তথ্য আমার কাছে দেওয়া উচিত ছিল। এবার নেক্সট টাইম সে যখন আপনার কাছে আসবে সে কিন্তু এটা মুখস্থ করে ফেলছে, হয়তো আমার ক্লাসে এসে মুখস্থ করে নাই, কিন্তু আপনার কাছ থেকে সে বুঝে গেছে যে তার এজ এ প্রোডাক্ট ওনার হিসেবে তার ক্যারেক্টারটা কেমন হওয়া উচিত। বুঝতে পারছেন? সো এই জন্য এগুলো একটু ফিল করতে হবে, একটু মুখস্থ করে রাখতে হবে, একটু জেনে রাখতে হবে। এমন না যে এগুলা একদিনে শুধু লেকচার শুনেই যেতে হবে, এরকম না। এটা সত্যি সত্যি কাজে দেয়, সত্যি সত্যি কাজে দেয়, মানে খুব কাজে দেয়। এবং আপনারা 10টা জায়গা থেকে PHP শিখে আসবেন, আপনি যদি যারা থাকে আমি আপনাকে মাস্টকে অবশ্যই প্রায়োরিটি বেশি দেবো। এবং আজকের পরও আপনি যদি কোনো ইন্টারভিউ বোর্ডে থাকেন, আপনার ভাইয়ের একটা কোম্পানির জন্য দুটো লোক নেবেন, ওখানে কেউ যদি এজেন্ট আগে করছি বা তার সিভিতে যদি বলা থাকে যে সে এজেন্ট জানে, তাহলে আপনার নজরটা তার দিকেই পড়বে। কারণ আপনি জানেন হয়তো বা রিয়েল টাইম আমি অ্যাজাইল ফলো করি না, আমার কোম্পানি অ্যাজাইলের অভ্যস্ত না, কিন্তু এই ছেলেটা অ্যাজাইল জানে, তাকে দিয়ে বেটার কিছু হবে, কারণ অ্যাজাইলের এই তথ্যগুলো বলে। আমি বারবার অ্যাজাইল বলতেছি, বিষয়টা অ্যাজাইলই, কারণ অ্যাজাইল ছাড়াও কিছু কিছু জিনিস আছে, অনেকে আছে অ্যাজাইলের অল্টারনেটিভ কিছু কিছু টুল জানে, ঠিক আছে, ওইটাকে আপনি প্রায়োরিটি দিতে পারেন। সো এটা যেহেতু আমার লেকচার কারিকুলামের মধ্যে না, সো ওই দিকে আমি যাচ্ছি না। অ্যাজাইলের মতো আরও কিছু কিছু ফিচার্স আছে, আমিও আসবো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটা ওইটাও এটারই একটা প্রসেস, একটু সামনে একটু অ্যাডভান্সের। আচ্ছা, তাহলে এটা কি অতক্ষণে পড়া হয়েছে? এখানে বলতেছে কন্টেন্ট রিলিজ বা ডিলগুলো, এগুলোকে তাকে রেড করতে হবে। কন্টেন্ট বলতে আমরা তো লরেম ইপসন দিয়ে শেষ করে দিই, তাই না? প্রত্যেকটা মেনু বা সার্ভিসে যে কথাগুলো লাগে এগুলো আমরা কি নিজেরা বানাই? লরেম ইপসন বুঝেন? কজন বুঝেন? মাত্র? হাই, এ তো অবস্থা খুবই খারাপ। লরেম ইপসন হচ্ছে ডামি টেক্সট। তাহলে
আমরা যখন কোনো ওয়েবসাইটে আন্ডার কনস্ট্রাকশন মানে কনস্ট্রাক্ট করতে থাকি তখন আমাদের এই সাইট থেকে আমরা সাধারণত লেখা নিয়ে কাজ করি। লরেম আচ্ছা ও দিয়েছিল। সো এই যে ওরা লিখে রাখছে, জাস্ট লেখাগুলা টেক্সট আকারে লিখে রাখছে। আমরা যারা ফ্রন্টিং ডেভেলপার তারা খুব ভালো জানি এটা, কারণ আমরা একটা সেকশন বানাইছি, মনে করেন সার্ভিস সেকশন। তো সার্ভিস সেকশন বানাইছি, সার্ভিসটা লেখা থাকবে না। সো কন্টেন্ট যখন লাইভ হবে তখন না প্রোডাক্ট ম্যানেজার উনি না প্রোডাক্ট ওনার উনি না বলবে যে আমার কোম্পানির সার্ভিস এই এটা তখন বলবে। কিন্তু তাহলে আপনি কাজ আগা নেবেন কীভাবে? তখন হচ্ছে এই ধরনের টেক্সটগুলো দিয়ে ওই খালি জায়গাগুলো পূরণ করে আপনি দেখতেছেন যে হ্যাঁ এটা ঠিক আছে। এগুলো কোনো মিনিং নাই, এগুলো এমনি কিছু টেক্সট লেখা। এটা অনেকগুলো ভাষায় হয়, এই যে এখানে সবগুলো ভাষাই দেওয়া আছে। সো যে কোনো ভাষা যে চায় এটা এখান থেকে কন্টেন্ট নিয়ে সে কাজ করতে পারে। এটা ছিল লরেম ইসলামের পরিচিতি। সো আমি এটাই বলতেছি যে এখানে আপনার প্রোডাক্ট যিনি যার তারই এই ম্যানেজগুলো করতে হবে। যেমন সে একটা ই কমার্স করাবে, এখন এর টি শার্টের পাশে কি লেখা থাকবে সেটা কি আপনি করতে পারবেন? এটার জন্য আবার কিছু কন্টেন্ট রাইটার লাগবে, ওটাকে কিছু প্রোডাক্ট সম্পর্কে যারা লিখতে পারে এমন কিছু এক্সপার্ট লাগবে, যারা এই সম্পর্কে লিখে ওই সাইডের ব্যাপারগুলো করবে। এটাকে প্রোডাক্ট ওনার যিনি তাকেই ম্যানেজ করতে হবে, এটা আপনার কাজ না। তারপরে যেটা বলছে আইটেরেশন প্ল্যানিং এবং রিলিজ প্ল্যানিং সম্পর্কে একটা সক্রিয় পদক্ষেপ থাকতে হবে তার কাছে, যে আসলে আইটেরেশন আমরা যেটা এক সপ্তাহ বলতেছি 15 দিনে বলতেছি, এটা ডেইলি তো হইতে পারে। প্রতিদিনের কাজের একটা আপডেট নিতে পারি না, অথবা 15 দিন পর নিতে পারি, অথবা এক সপ্তাহ পর নিতে পারি, অথবা এক মাস পর নিতে পারি। একটা কাজের এরকম একটা ডেট আপনার কাছে থাকতে হবে যে আমি নিজে এটার সম্পর্কে একটু নলেজ রাখবো, দেখবো। সেকেন্ড টাইম যেটা হচ্ছে আপনাকে এটা কবে রিলিজ দিবেন, আপনি রিলিজ ডেটটাও আপনাকে ডিফাইন করতে হবে। ডেভেলপাররা বলবে না, ডেভেলপাররা চাইবে সারা বছর মানে একই কাজ করতে। তখন আপনাকে টাইম পিরিয়ড শেষ করতে হবে যে 1 জানুয়ারির আগেই আমার প্রজেক্ট লাইভ হতেই হবে এবং ফাইনাল ভার্সনটা ক্লিয়ার। সো এই কাজগুলো কার কাছ থেকে আশা করবেন আপনি? দেন এরপরে যেটা আছে প্রোডাক্ট ওনারকে নিশ্চিত হতে হবে কি টিম সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা প্রথমে করতেছে। এখন আমি একটা ছোট উদাহরণ দিয়েছি তাই অনেক বেশি সবগুলো গুরুত্বপূর্ণ। এমন যদি হলো যে বিশাল একটা প্রজেক্ট, ওখানে অনেক গুরুত্বপূর্ণ কম বেশি অনেক কিছু আছে না? যেমন দেখেন ফেসবুকের কথা চিন্তা করলে আপনি একটা কমেন্ট করবেন, কমেন্টের পাশে একটা ইমোশনাল যে মজিদে এগুলা দিতে পারবেন। এটা কি গুরুত্বপূর্ণ ছিল? এটা কি প্রথম দিন ওরা নিয়ে এটা কাজ করছে? প্রথম দিন কি আপনার চ্যাট বক্সের সাথে ইমোজি পাঠাইতে হবে, এই ধরনের ইমোজি এইগুলো নিয়ে কাজ করছে? এগুলো অনেক পরে আসছে। তাহলে প্রথম পোস্ট করতে পারতে হবে, সেই পোস্টের সাথে লাইক কমেন্ট শেয়ার পর্যন্ত থাকতে হবে, তাহলে এগুলো গুরুত্ব ছিল বেশি। এখন এগুলোকে বেশি সিকিউরিটি। আগে এত সিকিউরিটি ছিল না, আগে এমনি অনেক অ্যাকাউন্ট আরেকজনটা নিয়ে নিতে পারতো। এখন আর এগুলো হয় না, কারণ সে এই বিষয়গুলোতে পরে যোগ দিয়েছে। তাহলে প্রথম কোনটা দিয়ে পরে কোনটা করবে এই ব্যাপারগুলো প্রোডাক্ট ওনারকে এইগুলো ডিসাইড করে দিতে হবে। যে আপনি প্রথমে স্টুডেন্ট ম্যানেজমেন্টটা করেন, যেন স্টুডেন্টরা এসে রেজিস্ট্রেশনটা আগে করতে পারে। 1 তারিখের মধ্যেই আমার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশনের আগে কমপ্লিট হয়ে যায়, এটা আগে করে। রেজাল্ট আগামী 6 মাস পরে পরীক্ষা দেওয়ার পরে হবে। সো ওইটা নিয়ে আপনি পরে কাজ করেন। তাহলে এই জিনিসটাও কাকে ডিসিশন দিতে হবে? প্রোডাক্ট ওনারকে দিতে হবে। তারপরে উনি একজন কাস্টমারের ভূমিকায় প্রতিনিধিত্ব করবে। কাস্টমারের ভূমিকাটা এরকম যে উনি মালিক ঠিক আছে, কিন্তু একজন কাস্টমার ওনার এই প্রোডাক্ট থেকে কি আশা করবে এটা ওনাকেই ভাবতে হবে। এটা আমি ডেভেলপার হিসেবে ভাববো না। এখন একজন ই কমার্স সাইটের একজন ইউজার আইসে চিন্তা করলো যে এখানে তো প্রোডাক্টগুলো দেখাচ্ছে, বাট এই প্রোডাক্টের সাথে একটা উইশ লিস্ট থাকলে ভালো হতো, কারণ এই প্রোডাক্ট আমি এখনই কিনবো না, আমার কাছে টাকা নাই, দেখছি ভালো লাগছে, এটা আমার লাগবে, বাট আমি এটা পরে চাই। তাহলে এই যে একটা উইশ লিস্ট লাগবে, এটা কি ওই দিন ইউজার কি আইসে আপনারা বলবে? মানে যার লাগবে সে তো আপনারা খুঁজে পাবে না, কিন্তু আপনি যেহেতু প্রোডাক্টটা বানাচ্ছেন এজ এ প্রোডাক্ট ওনার হিসেবে, এই সেন্সটা আপনার মধ্যে কাজ করবে যে ইউজার এটা চাইতে পারে, ইউজারের জন্য এটা সুবিধা হবে, সো এটা আমি আর কাছ থেকে নিব। আবার মনে হতে পারে যে সে যখন এই প্রোডাক্টটা কিনে যখন তার কাছে ভালো লাগবে, সে একটা রিভিউ দিতে পারবে। তার মানে একটা রিভিউ সিস্টেমটা হলে ভালো হয়, এটা পরবর্তীতে যে কিনবে তার জন্য সুবিধা হবে। তাহলে এটা কার মতো করে ভাবতেছে সে? একজন কাস্টমারের মতো করে ভাবতেছে সে, ঠিক আছে? সো এরকম এই বিষয়গুলো হচ্ছে আসলে ওইটা। আর এরপরে যেটা আসতেছে কি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এটা একটু বলি। এটা হলো ওই যে আমি যেটা বললাম যে এসএমএস সিস্টেম। একটা প্রোডাক্ট বা আপনি যেটা বানাইছেন সেটার ক্ষেত্রে একটা এসএমএস দেওয়ার সিস্টেম বানাবেন। এতটুকু বলে আপনার রিকোয়ারমেন্টটা বোঝা গেছে, কি চাচ্ছেন সেটা বোঝা গেছে। এখন আমি কি বললাম ডেভেলপার হিসেবে, আমি যা শুধু গ্রামীণ ফোনে এসএমএস যায় 20টা অক্ষর লিখে হাই হ্যালো বা আমি এটা বললে এসএমএস যায়, বাস শেষ। তাহলে কি হলো? আপনার রিকোয়ারমেন্ট ফিল হলো না?
আপনি রিকোয়ারমেন্ট বলছেন একটা এসএমএস সিস্টেম লাগবে, আমি একটা এসএমএস সিস্টেম বানাই দিছি। এখন ঘটনাটা কি ঘটবে? এখন ঘটনা হবে যে ভাই এই শুধু জিপিতে এসএমএস গেলে তো হবে না, আমার সবগুলোতে এসএমএস যাইতে হবে। আর এই 10 বা 50 ক্যারেক্টারটা হতে হবে না, মিনিমাম 150টা ক্যারেক্টার লিখতে পারতে হবে। একটা 50টা ক্যারেক্টারে একটা এসএমএস হয়, সেটা পুরোটাই আমি এটা মধ্যে ইউটিলাইজ করব। এবার তো আমি একটু আটকাইছি, এই যে দুইটা পয়েন্ট নতুন যোগ হইলো, এই দুইটাকে বলতেছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, মানে যে ফিচার্সটা না হইলে এটা অ্যাকসেপ্ট হবে না। এটা বলার সাথে সাথে আমি কি এখন আর শুধু জিপিতে এসএমএস যাই এইভাবে তাকে প্রোডাক্টটা দিতে পারবো? তাহলে এমন কিছু ফিচার্স, এমন কিছু এক্সট্রা কিছু জিনিস যেগুলো আপনার ওই রিকোয়ারমেন্টের সাথে অ্যাড করা থাকবে, যেন ওইটা না হইলে আপনি এটাকে অ্যাকসেপ্টই করবেন না। সো এরকম থাকতেই পারে, যেমন আপনি রেজিস্ট্রেশন করাইছেন ইউজারকে, বা একজন ইউজার রেজিস্ট্রেশন করছে, সে তার মনে করেন ফোন নাম্বার দেয় নাই। সো ফোন নাম্বার কিভাবে দিবে? ডেভেলপার তো ফোন নাম্বার কোনো ফিল্ডই রাখে নাই, তাহলে সে না দিয়েও সে বলতেছে আমি রেজিস্ট্রেশন সিস্টেম কমপ্লিট করে ফেলছি, ধরেন আপনি নিয়ে নিলেন, নিয়ে দেখতেছেন এটা হয় নাই। তাহলে আপনি যখন রিকোয়ারমেন্ট দিবেন তখন এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলোও উল্লেখ করে দিবেন যে এই জিনিসগুলো মাস্ট বি থাকতেই হবে। আবারও বলতেছি যে একজন ক্লায়েন্ট, সাধারণ ক্লায়েন্ট, সে এইভাবে হয়তো বা দিবে না, কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করে করে এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলোও আলাদাভাবে নোট রাখতে হবে। বুঝতে পারছেন? স্যার আমার প্রবলেম ছিল স্যার। তো সলভ করুন দেবো আমি। স্যার চলে যাবে স্যার। দেন ক্রস ফাংশনাল টিম থাকতে হবে। আমরা এটাকে বলছি যে একাধিক ক্যাটাগরিতে দক্ষ মেম্বার থাকতে হবে। অর্থাৎ আপনার টিমটাকে আপনি যেভাবে সাজাবেন সেই ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিবেন যেই যেই সেক্টর নিয়ে আপনি কাজ করবেন সেই সেই সেক্টরের জন্য একজন হলেও মিনিমাম থাকে। বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা বলতেছি, এবং এজাইল টিমটা যেভাবে আসলে ফর্ম হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে এজাইল টিমে 5 থেকে 9 জনের একটা টিম সদস্য থাকবে, যাদের প্রত্যেকের এভারেজ এক্সপিরিয়েন্স কত হবে? 6 থেকে 10 ইয়ার্স। 6 থেকে 10 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে? সো আপনাদের আছে? আমাদের কারো এজাইল টিমে ঢোকার মতো কোনো ইয়া হয় না এখন। ঠিক আছে? যখন হবে তখন হবে। তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আপনারা এর আগে থেকে এটা তৈরি করে দেখাতে পারেন। ঠিক আছে? কারণ এটা কেন বলছে, কারণ ওই যে প্রত্যেকটা টিমে তো একজন একজন করে থাকবে এবং সে ওই টিমের মাস্টার হবে এবং সে ওইটাকে ফুলফিল করতে পারবে। ওখানে তো হাই আটে চাইবে, ওখানে তো আপনি আপনার মতো ফ্রেশার নিবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে বলতেছে 2 থেকে 3 জন থাকতে পারে ডেভেলপার, একজন টেস্টার থাকতে হবে এবং একজন টেকনিক্যাল লিড থাকবে, আর একজন হবে প্রোডাক্ট ওনার এবং একজন স্ক্রাম মাস্টার। সো এটার একটা চিত্র আমরা এখানে দেখাইছি। সো সাধারণত টেকনিক্যাল ইন্টারফেস বলতে আসলে কারা, যারা টেকনিক্যালি বিষয়গুলোকে হ্যান্ডেল করবে, ডেভেলপাররা, তারপরে টেকনিক্যাল লিড যিনি থাকবে উনি থাকতে পারেন, একজন সিনিয়র ডেভেলপার থাকবে না, আপনার 4 জন ডেভেলপার হলে ওখানে একজন সিনিয়র আছে, সো সেই ক্ষেত্রে ওখানেও কাজ করবে। আবার প্রোডাক্ট ওনার এবং স্ক্রাম মাস্টার যারা, ওনারা হলো কি বলছে এটাকে, টিম অফ ইন্টারফেস, টিমের জন্য ইন্টারফেস করবে, তার মানে তারা ভিতর বাহিরটা নিয়ে কাজ করবে। আর টেকনিক্যাল যারা, তারা শুধুমাত্রই টেকনিক্যাল ইস্যুগুলো হ্যান্ডেল করবে, এতটুকুই। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন, এটা আমাদের কাজে লাগবে এবং আমরা ফাইনাল প্রজেক্ট এইটার আনুষঙ্গিক ইয়া নিয়েই করব, এইভাবেই করতে হবে আপনাদেরকে। সো এটা হচ্ছে ইউজার স্টোরি। ইউজার স্টোরি বলতে এক কথায় আমরা বলতেছি রিকোয়ারমেন্টস। আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেটাই হচ্ছে আপনার ইউজার স্টোরি। একটু আগে যে ওয়ার্ডটা রিকোয়ারমেন্ট বলতেছিলাম সেটাকে এখন থেকে ইউজার স্টোরি বলতে চাই। কেন? কারণ একজন ইউজার এখান থেকে এই জিনিসগুলো এক্সপেক্ট করে, সেই জন্য এইগুলো রিকোয়ারমেন্ট হয়ে আসছে। প্রোডাক্ট ওনার যদিও তার মুখ থেকে বলছে, কিন্তু কার হয়ে বলছে? একজন ইউজার, একজন ভিজিটর, একজন কাস্টমারের কথা সে বলছে। সো এই জন্য আমরা এটাকে বলতেছি ইউজার স্টোরি। এবং ইউজার স্টোরির মধ্যে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকবে সেগুলা রিকোয়ারমেন্ট, আপনার প্রজেক্টে যে সমস্ত ফিচার্সগুলো আছে এগুলো উল্লেখ থাকবে। ওকে, এখন ইউজার স্টোরি যদি আপনি এক একজন এক এক রকম করে লেখেন, যেমন আমি বলতেছি এসএমএস সিস্টেম লাগবে আমার, এটা আমি একরকম করে বললাম, কেউ বললো এসএমএস, মানে তাড়াতাড়ি তো লিখতেছে, সে বসে বসে লিখতেছে, সো ক্লায়েন্ট আসছে, অল্প সময় থাকবে, সো এই ক্ষেত্রে শুধু এসএমএস লেখা রাখলো, এরকম ভাবে না, এরকম ভাবে বলা যাবে না। আপনাকে বলতে হবে একটু ফর্মাল ভাবে, এমন ভাবে বলতে হবে যেন আমরা বুঝতে পারি। যেমন আপনি বলতেছেন প্রোফাইল, প্রোফাইল বানাইতে হবে। এবার এই প্রোফাইলটা কার প্রোফাইল? এটা কি সাধারণ ইউজার তার প্রোফাইল, নাকি যিনি কাজ করবে এটাতে কন্ট্রিবিউট করবে তার প্রোফাইল? একটু প্রশ্ন হয়ে গেল না? আবার আপনার মনে হলো একটা ড্যাশবোর্ড বানাবো, ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিতে হবে, কাকে অ্যাক্সেসটা দেবো? অ্যাডমিনকে দিব নাকি মেইন সুপার অ্যাডমিন যে তাকে দেব?
তাহলে কিছু কিছু কনফিউশনের জায়গা আছে, এই কনফিউশনের জায়গাগুলো আপনি যখন কাজ করতে যাবেন তখন ঠিকই পড়বেন। আমি শুধু বলে দিলাম বা আপনাদের এই ফাইনাল প্রজেক্টে লাস্টে আসবে, আমরা তো এত বলার কিছু তার সময় থাকে না, আমরা আরও ইনফর্মাল করি, আমরা জাস্ট কিছু কিছু জিনিস ধরা দিই যে এইটা করেন। এখন আপনি জাস্ট যখন কাজ করতে যাবেন তখন মনে হবে ভাইয়া ফার্স্ট নেম লাস্ট নেমের কি আলাদা ফিল্ড দিব নাকি এক ফিল্ডে দুইটা রাখবো, ভাইয়া স্কিলগুলো কি একটা ফিল্ডে দেখাবো নাকি আলাদা আলাদা দেখাবো, ইত্যাদি ইত্যাদি কত কত প্রশ্ন দেখবেন। তাহলে এটাগুলো যদি এমন একটা ফরম্যাটে সাজানো যায় যেটা দেখলে সব কিছুই বোঝা যায়, তার মতো করে এজেল দুইটা ফরম্যাট দাঁড় করাইছে। একটা হচ্ছে এজ এ ড্যাশ আই ওয়ান্ট ড্যাশ সো দ্যাট ড্যাশ। এই ড্যাশগুলোতে কি বসবে? এজ এ বলার পরে ইউজার, ইউজার রোল কে আসলে সেটা, এজ এ ইউজার, এজ এ অ্যাডমিন, এজ এ প্রোডাক্ট ওনার, কে আপনার এই চরিত্রে বা আপনার এই ইয়ার মধ্যে এজ এ স্টুডেন্ট বা কে সেটা, নাকি এজ এ বুকস বা এজ এ কোর্স, কার জন্য কাজটা করতে হবে সেই লোকটাকে আগে খুঁজে বার করতে হবে, তার ক্যারেক্টারটা বুঝতে হবে, তাহলে আপনি বুঝে যাবেন আপনার যে কার জন্য কাজ করতেছেন। এরপরে যেটা করতে হবে, আই ওয়ান্ট বলে একটা ফাংশনালিটি বলতে হবে, সে যেই কাজটা চাচ্ছে সেরকম কিছু একটা। তারপরে বললো তাকে এই কাজটা করতে দিলে তার লাভটা কি হবে, বিজনেস ভ্যালুটা কি হবে সেটা বলতে হবে। তাহলে এক্সাম্পল হলো এজ এ ইউজার আই ওয়ান্ট টু সি মাই প্রোফাইল। সুন্দর মিলছে না বিষয়টা? এজ এ ইউজার আই ওয়ান্ট টু সি মাই প্রোফাইল, আমি আমার প্রোফাইল দেখতে চাই। কি জন্য দেখতে চান? সো দ্যাট, যাতে করে আই ক্যান আপডেট মাই ইনফো, আমি আমার ইনফরমেশনগুলোকে আপডেট করতে পারি। এই তো, তাহলে এই লাইনটুকু বলে কি একেবারে ক্লিয়ার কনসেপ্ট না, যে বুঝতে পারছি কার জন্য আমরা কি করতেছি। আর সে যখন ওয়ার্ডটা আপডেট ইউজ করছে, তার মানে তাকে আমার এডিটেবল, যেন সেই কাজটাকে বা তার ইনফরমেশনটাকে এডিট করতে পারে এমন অবস্থায় তাকে দেখাইতে হবে, শুধু দেখাইলে হবে না, তাই কি না? ফেসবুকে গেছেন প্রোফাইল আপডেট করতে, ওখানে কি প্রথমে দেখায়, আবার কোনায় কোনায় ছোট ছোট করে এডিটের একটা হোভার করলে উঠে, ওইটাতে আপনি এডিট করতে পারেন। তার মানে এডিটেবল অবস্থায় যায় নিয়ে গেছে আপনাকে। তো এই জিনিসটাই, এটা আমরা কোত্থেকে পেলাম? যখন আপডেট কথাটা বলছে। আবার কে আপডেট করতে চাচ্ছে তাকেও খুঁজে পাওয়া গেল, এজ এ কাস্টমার নাকি এজ এ অ্যাডমিন নিজে, না কে? এজ এ ইউজার, আপনার বলেন এজ এ স্টুডেন্ট হইতে পারে এখানে, এজ এ স্টুডেন্ট, এজ এ ট্রেনার বলতে পারে যে আই ওয়ান্ট টু সি মাই কোর্স, তাই কি না? তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্যানেলে বা এই ইন্টারফেসটাতে, এই পেজটাতে আমি কি করব? সকল কোর্সগুলা দেখাবো। কার জন্য? ট্রেনারের জন্য। আরেকটা ফরম্যাট আছে যেখানে প্রথমে বিজনেস ভ্যালু বলতে হয়। প্রথমে বিজনেস ভ্যালুটা বলার পরে আপনি কি বলতেছেন, আপনি কে, আপনার পরিচয় দিবেন, দেন আপনার কি চাইছেন সেটা বলবেন। তার মানে ব্যাপারটা হবে ইন অর্ডার টু ড্যাশ এজ এ ড্যাশ আই ওয়ান্ট ড্যাশ। তাহলে প্রথমে আপনি বিজনেস বলতেছেন ইন অর্ডার টু আপডেট মাই প্রোফাইল, যেন আমি আপডেট করতে পারি। তাহলে যেন আমি বলতে কে আসলে, আমি বলে তো কোনো মিনিং নেই এখানে। তাহলে যেন আপডেট করতে পারে কে? এজ এ ইউজার। তাহলে একজন ইউজার যেন আপডেট করতে পারে কি মাই ইনফো, তার ইনফরমেশনটা, সেই জন্য সে কি চায়? সেই জন্য সে চায় সি, দেখতে তার প্রোফাইলটা। সো লাস্টে যেটা সেটা আগে ব্যবহার হতো বেশি, এখন আর এটা কম ব্যবহার হয়, কারণ ওটাকে আরেকটু অপটিমাইজ করেই পরে এটা নিয়ে আসা হয়েছে। সো এখন থেকে প্রথমটা মানে প্র্যাকটিসটা খুব বেশি। সো এইটা আপনার একটু নোট করে রাখেন, এটা আপনার লাগবে ফাইনাল প্রজেক্টের জন্য। আমরা যে ইউজার স্টোরি রিকোয়ারমেন্ট করব সেটা মাস্ট বি এই ফরম্যাটে, সবাইকে এইভাবে লিখতে হবে, যেন আমি আপনার কাছ থেকে এই লকটা পড়লে বুঝতে পারি আপনার এই প্রজেক্ট আলটিমেট কি কাজ দেবে, তাই না? এটা এইভাবে নোট করা না, আরে ভাই মানে খাতায় লেখা নোট না, নোট অন দ্যাট পয়েন্ট, মানে ইউর না নোট অন দ্যাট পয়েন্ট, জাস্ট এতটুকুই। হ্যাঁ, জাস্ট এটাই নোট বলতে আপনি খাতায় লিখতেছেন, এটা আমরা 3 দিন না কই পাবো? কি করে বাচ্চাদের মতো মজা পেলাম জিনিসটা। তাহলে সবাই খাতা কলম নিয়ে নোট করার বসে গেছে। এটা নোট করবো, এটা তো এখানে আছে, ভিডিওতে যাচ্ছেই, এটা কোনো অসুবিধা না। আমি বললাম যে এটা গুরুত্বটা, কি জানি বলা, পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। আর আগে অপশনটা হলো যাহা বলিব সত্য বলিব, এটার মধ্যে হলে কি জানি বলতো, হ্যাঁ এটার মধ্যে পরে এরকম একটা বিষয় বলে যে পয়েন্ট টু বি নোটেড। ওকে, তাহলে এটাকে আমরা বলতেছি যে আমরা যে ইউজার স্টোরি করবো, আমরা এখানে একটা প্রজেক্ট করবো না লাস্টে। তাহলে এই প্রজেক্ট করা মানে কি? আপনি একজন ডেভেলপার হিসেবে একজন ক্লায়েন্টের জন্য একটা প্রজেক্ট করতেছেন, তাহলে ওখানে ইউজার স্টোরি লাগবে না?
আপনি তখন ক্লায়েন্ট, আপনি তখন প্রোডাক্ট ওনার, আপনি তখন প্রজেক্ট ম্যানেজার, আপনি তখন ডেভেলপার। তাহলে যার যার চরিত্রটা আপনার একাই ক্যারেক্টারটা করতে হবে, ডাবল পার্ট না, এখানে ট্রিপল পার্ট করতে হবে। যে আপনি আপনাকে আটকাবেন, আপনি আপনাকে আবার নিজেকে উদ্ধার করবেন, আপনি আপনাকে বিল দিবেন, আপনি আবার সেটা খরচা করবেন। বুঝতে পারছেন? এটা লাস্টের দিকে। তো তখন ওই ইউজার স্টোরিটা এইভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে চাই যে যখন প্রোডাক্টটা কমপ্লিট হয়ে গেল তখন আমরা ওখান থেকে কিছু একটা ইউজার স্টোরি বানাবো। এটা যেটা তৈরি করতাম এটা কখন, এখনো প্রোডাক্টটা হাতই দেই নাই, প্রথম ক্লায়েন্ট আসছে, তার কাছ থেকে রিকোয়ারমেন্টটা নিয়ে আমি এরকমভাবে কিছু জিনিস তৈরি করছি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বড় কথা বলে রাখি, ওই যে আমি যে একটু আগে SMS এর কথাটা বলতেছিলাম, তো SMS যে 150টা ক্যারেক্টার নিয়ে হইতে হবে, সব অপারেটর যাইতে হবে, এই কথাটা কেউ কেউ এই লাইনের মধ্যেই লিখে ফেলে। এইটা বলে সাথে সাথেই আবার এটাও বলে দেয় যে একজন ইউজার সেজন্য SMS পাঠাইতে পারে, ঠিক আছে, এত ক্যারেক্টারের মধ্যে, যাতে করে ইনফরমেশনটা তার প্যারেন্টের কাছে চলে যায়। এটা তো এখনকার বিজনেসগুলোটা বা এটা এখন এটার সাথে সাথেই পাশাপাশি আবার লেখা রাখবে এটা যে SMS-টা অবশ্যই 150 ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং যে কোনো অপারেটর সাপোর্টেড থাকতে হবে। এটা এই জায়গায় দিয়ে রাখবে। আবার কেউ যেটা করে সেটা হলো যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো আলাদাভাবে নোট করে। বুঝতে পারছেন? এটা যার যার প্র্যাকটিস। ওকে, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যখন আপনি প্রোডাক্টটা মোটামুটি রান করবেন বা একটা ভার্সন রিলিজ করতে যাচ্ছেন, তখন আপনাকে একটা ইউজার স্টোরি বানাতে হবে। সেটা ইউজার স্টোরি হবে না, একটা রাফ হবে, ওই যে বলছে জাস্ট একটা রাফ তৈরি করবে। পেজের মধ্যে থাকবে এটা ইউজার স্টোরিটা? হ্যাঁ, পেপার পেজের মধ্যে থাকবে ইউজার স্টোরিটা? হ্যাঁ, নিজের দিকে এগুলো পেপার, এগুলো নোট করতে হবে, লিখতে হবে। রিকোয়ারমেন্ট গুলো কি ইউজার স্টোরির মধ্যে চলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিকোয়ারমেন্টের আরেকটা ওয়ার্ড আমি উচ্চারণ করতেছি, ইউজার স্টোরি। আপনি যেটাকে রিকোয়ারমেন্ট বলতেছেন ওইটাই আমি বলতেছি রিকোয়ারমেন্ট, বাট ইউজার স্টোরি তার ভাষায় বললাম। এজাইল এটাকে এভাবে বলছে। একদিকে প্রজেক্ট ম্যানেজার বললেও পারতাম, আমি স্ক্রাম মাস্টার বলছি। আর এখানে ইউজার স্টোরি রিকোয়ারমেন্ট, ওই যে বলাই আছে প্রথমেই। বুঝতে পারছেন? ওটা আলাদা কিছু না, একই জিনিস। এখন আমি যে জায়গাটা আসছি সেটা হলো একটা রাফ করতে হবে যে আমার কাজ কমপ্লিট, এই কমপ্লিটের কিছু মিনিং আছে, আমি দেখাবো। তো সেই জায়গায় আসতেছে যে আপনার মনে হলো দুইটা স্টুডেন্টের কাজ অলরেডি হয়ে গেছে আর ট্রেনেরটা একটু বাকি আছে, আর এদিক থেকে কোর্সেরটা ফুল কমপ্লিট, তাহলে কি কি কমপ্লিট হলো একটু নোট করেন। তো সেই ক্ষেত্রে আপনি নোট করলেন যে স্টুডেন্টের SMS-টা যায়, তো এটা একটা কমপ্লিট হইলো। আর একটা দিকে নোট করলেন যে ট্রেনাররা ইচ্ছা করলে কোর্স অ্যাসাইন করতে পারতেছে, ওইটা দিতে পারে। আরটা হলো যে একজন স্টুডেন্ট সে দেখতে পারে সে কোন কোন কোর্স পাইলো এই সেমিস্টারে, এটা দেখতে পারে, আর বাকি কিছুই হয় নাই। না হয়ে আপনি প্রথম পেজ রিলিজ করে দিলেন, কেন? ওই যে প্রায়োরিটি বেস, ক্লায়েন্ট আপনাকে বলছে যে প্রথম গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করে একটা ভাষণ ছাড়েন, রেজাল্টের কাজ পরে করেন। এই ক্ষেত্রে আপনি এটাকে রিলিজ দিচ্ছেন। এবার আপনার কাছে দুইটা জিনিস আছে, একদিকে একটা রাফ যেটা অলরেডি কাজগুলো হয়েছে, আর সেই প্রথম দিনের ইউজার স্টোরি। এবার আপনাকে দুইটা যখন সামনে রাখবেন তখন দেখবেন কিছু কিছু জিনিস কাটা পড়বে, এখানে যে কটা হয়ে গেছে এখান থেকে কটা চলে যাবে, আর বাকিগুলো থাকবে। তো বাকিগুলো আপনার নেক্সট মডেলের জন্য রেডি, তাহলে পরের দিনের কাজের জন্য আপনাকে অপেক্ষা করা লাগতেছে না। এই রিলিজটা হয়ে গেলে আপনি এবার মানে ঘুমাবেন, পরের কি কি কাজ আসবে সেটার জন্য বসবেন, এরকমটা লাগতেছে না। এখন ওটা দিয়ে ওটা কাটা গেল, বাকি যা থাকলো এটা নিয়ে আপনার নেক্সট মডেল। বোঝা গেল? সো প্রত্যেকটা আইটেরেশনের পরই এরকম একটা ওয়ে বা এরকম একটা প্রশ্ন আপনার কাছে আসবে। ওকে, এবার আমরা যেটা দেখি সেটা হলো রিলেশনশিপ অফ ইউজার স্টোরি অ্যান্ড টাস্ক। অর্থাৎ এখন আমরা কাজে ফিরতে চাই। সো মোটামুটি আমাদের ইউজার স্টোরি তৈরি হয়েছে, এখন আমরা কাজ শুরু করে দেবো। সো এই জায়গাটা আমি যেটা দেখাইছি আসলে কোনটা আগে কোনটা পরে, এতটুকু, এখানে আর বেশি কিছু দেখানো হয় না। তার মানে হচ্ছে আপনি ইউজার স্টোরিটা পাইলেন, সেটাকে কাজ শুরু করে দিলেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো একেবারে লাস্টেরটা, সেটা হলো স্টোরিগুলোকে ভ্যালিডেট হতে হবে। এবার কথা হলো স্টোরি আবার ভ্যালিডেট হয় কিভাবে? আমরা তো ফিল্ডকে ভ্যালিডেট করবো, স্টোরি ভ্যালিডেট হতে হবে। এটার মিনিং হচ্ছে ক্লায়েন্ট তো আসে আপনাকে কত কিছুই বলতে পারে না? আপনাকে একটা নিউজ পোর্টালের জন্য সে বললো যে একটা সোশ্যাল মিডিয়ার লাইভ করা যায়, এরকম একটা কিছু ওখানেই থাকতে হবে, ওখানে থাকতে হবে, নিউজ পোর্টালের মধ্যে থাকতে হবে, থাকে না? শেয়ারের বাটনটা থাকতে হবে, এগুলো ভ্যালিড, এগুলো সে চাইতেই পারে। কিন্তু হঠাৎ করে সে চাই বসলো যে এখান থেকে SMS যাবে, একজন লোক নিউজ পড়লে যে নিউজটা পড়ছে তাকে একটা থ্যাংক ইউ দিয়ে একটা SMS যাবে, এটা চাইলো সে। এখন এটা নিয়ে আপনার একটু ভাবতে হবে, এটা কি আদৌ ভ্যালিড, এটা কি আদৌ চলে, আদৌ কি একটা ইউজার এটাতে কি মানে স্যাটিসফাই হবে না বিরক্ত হবে, এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। আপনি বলতেছেন নিউজ পড়তে আসবে তাকে রেজিস্ট্রেশন করে আসতে হবে, হ্যাঁ
এটা যায়, একটা সিস্টেম বানানোর জন্য আপনি পারেন, এটা তৈরি করতেই পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে ইউজার স্টোরিটা একটু অ্যানালাইসিস করতে হবে, একটু ভাবতে হবে এটা ভ্যালিড কিনা। ভ্যালিড ইনভ্যালিড বলতে এটাই বোঝাচ্ছি যে আপনার প্রজেক্টের সাথে এটা যায় কিনা। আবার একটা অ্যাডমিন প্যানেল বানাইছেন, কোনো লগইন কিছুই লাগে না, এমনি অ্যাডমিন প্যানেল ক্লিক করলে সরাসরি একবার অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ডে ঢুকে আসছে যে কেউ, তাহলে এটা আবার ভ্যালিড না। তাহলে এখানে একটা সিস্টেম লাগবে, এটা অটোতেই বলা থাকবে। সো এইগুলো হচ্ছে একটা ইউজার স্টোরি ভ্যালিড ইনভ্যালিড হওয়ার জায়গাগুলো, বাকি সব কিছু না এখানে এত কিছু ইয়া নাই। সো এই যে এখানে দেখাইছি আমরা ইউজার স্টোরি। সো এক্সপেরিমেন্ট ক্রাইটেরিয়ার সাথে যেটা পাস করবে সেটা আপনি নিয়ে কাজ করবেন, আর যেটা ফেল করবে সেটা অলরেডি আবার কার কাছে চলে যাবে, ওই ক্লায়েন্টের কাছে চলে যাবে, এটা আপনি করে নিন। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সম্পর্কে বলছি, যে সমস্ত ইস্যুগুলা না থাকলে আপনার ইউজার স্টোরিটা ডান হবে না, কমপ্লিট হইতেছে না, এরকম কিছু পয়েন্ট। আচ্ছা, কখন একটা স্টোরি ডান হবে? এবার দেখেন ডানে কিছু মিনিং আছে। আমরা যেহেতু আইটারেশন নিয়ে কাজ করি, প্রতিদিনই অল্প অল্প করে কাজ হচ্ছে কমপ্লিট, তাই না? প্রতিদিনই আমি স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, প্রতিদিনই আমি ক্লায়েন্ট নিয়ে কাজ, ট্রেনিং নিয়ে কাজ করতেছি, টিচার্স নিয়ে কাজ করতেছি, তারপরে ওই দিনই আমি আমার কিছু কোর্স নিয়ে কাজ করতেছি, তার মানে প্রতিদিন আমার কাজ কমপ্লিট হচ্ছে। এই ক্ষেত্রে আমি চাইলে আজকে কাজ করে কালকে রিলিজ দিতে পারি, কিছুই কাজ করবে না, অসুবিধা কি, সাইটটা রান। আবার পরের দিন আরেকটা ইমপ্রুভ হবে, সেই ক্ষেত্রে আমি ওটাকে রিমুভ করে দিয়ে আবার নতুনটা আপডেট করতে পারি, সেই ক্ষেত্রে মোটামুটি স্টুডেন্ট রেজিস্ট্রেশন না কমপ্লিট, টিচার্সটা এখন কিছু এখানে। তারপরে দিন টিচার্সটা কমপ্লিট হলো, এবার আমি টিচার সহ কমপ্লিট করলাম, হইতেই পারে, এটা যায়, এমন না যে আমি উল্টা বলতেছি। সেই ক্ষেত্রে কি হলো, আপনি পারেন, আপনি এটাকে এইভাবে ম্যানেজ করতে। এখন একজন অ্যাজাইলের প্রেক্ষিতে আপনি আসলে ডানের কি কি মিনিং পান সেটা একটু দেখেন। তাহলে একটা আপনি যখন এটাকে ডান বলতে পারবেন কিনা, বা এটা আপনার টিমের সাথে ডিফাইন করতে হবে ডান কখন বলবে। সো যখন সকল কাজ একেবারে ডেভেলপমেন্টও হয়ে গেছে, টেস্টিংও হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, দেন আপনি ডান বলতে পারেন। এটা আপনি আপনার টিমের সাথে যেভাবে করেন। আবার এটাও বলতে পারবেন যখন অ্যাকসেপ্টেন্স টেস্টগুলি সঠিকভাবে কাজ করবে, পাস করবে, তখন ডান। এটার মানে হচ্ছে ওই যে যেটা বললাম, এসএমএস যায়, সো ডান প্রথমবারের জন্য, কাজগুলো করে তো, টেস্ট করছে তো, কমপ্লিট তো, ডেভেলপমেন্ট সব ডান। কিন্তু সেকেন্ডটা এসে আপনি আটকে যাবে, কেমনে যে আপনার এসএমএস তো যায় কিন্তু সব অপারেটর যায় না, তার মানে ডান হয় না, তাহলে আপনার প্রথম ডানটা কাজ করলো না। তার মানে এবার দ্বিতীয় আপনি ডানটাকে আরেকটু বাড়াইলেন, যে যখন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যেগুলো থাকবে এগুলো যদি টেস্ট করে পাস করে তখন এটা ডান। দ্বিতীয় যে জিনিসটা আসছে, যে যখন কোনো ধরনের ডিফেক্ট খুঁজে পাওয়া যাবে না তখন ডান হবে। এখন দুইটা সংখ্যাকে যোগ করলে 3টা আছে, যোগ তো দেখাচ্ছে, আউটপুট তো আসতেছে, সবকিছুই ঠিক আছে, বাট ক্যালকুলেশনটা ভুল আসতেছে কোনো কারণে। তাহলে ডেভেলপমেন্ট তো হয়ে গেল, টেস্টিং তো হয়ে গেল, কিন্তু রেজাল্ট কিছু একটা ডিফেক্ট পাওয়া গেছে এই জায়গাটা। দুইটা নাম থাকলে নামের সাথে প্রথম অংশ থেকে সুন্দর আসে, কিন্তু নামটা একটু বড় হলে জায়গাটা ভেঙে বড় হয়ে যাচ্ছে, এতে করে নিচের ইনফরমেশনটা দেখা যাচ্ছে না, ডিফেক্ট। সো এরকম কিছু থাকলে এর আগে কিন্তু ডান হয়ে গেছিল, তাহলে এবার এটাকে ইনক্লুড করে বলতেছে এখন ডান হবে। তারপর আপনি বলতে চান যে স্টোরি প্রোডাক্ট ওনার কর্তৃক যখন গৃহীত হবে তখন ডান হবে। আপনি যা বানাইছি বানাইছি, আপনি টেস্ট করে নেন। অনেক সময় যেটা হয়, আপনি যখন দোকানে বসে টাইপ করাতে চান না, ওরা তো ধুম লেখে, খুব ফাস্ট লেখে, ফাস্ট লেখার পরে ওরা কম্পিউটারের দিকে তাকায় না, আপনার দিকে দেখায়, ভাই দেখেন কোনো ভুল থাকলে, কারেকশন থাকলে দেখেন, যদি না দেখতে পারেন ওই চান্সে প্রিন্ট হয়ে ওইটাই আসবে, এবার হলে আবার 5 টাকা দিয়ে আবার প্রিন্ট করাতে হবে, ও দায়িত্ব নিতে চায় না। এটাও আমাদের ক্ষেত্রে আছে, যে আমরা যেটা করবো, ভাই দেখেন আপনি টেস্ট করে নেন, যা বানিয়েছি দেখেন এই কাজ করে সবকিছু ঠিকঠাক আছে, এবার পেমেন্ট দেন, চলে যান, আর একটা ডান কিনে সেটা বলে। সে বললো হ্যাঁ ঠিক আছে, বাস আপনি বেঁচে গেলেন, এইটাও এক ধরনের ডান। আবার লাস্টে এসে বলেন যে না, আমার প্রোডাক্ট আমার কোম্পানি থেকে বের হবে, ইউজারের জন্য বানাইছি, ইউজার যখন এটাতে ডান বলবে তখন এটা ডান। তার মানে একজন ই-কমার্সের সাইট একজন ইউজার হিসেবে সে আসবে, একজন নতুন যে প্রোডাক্ট আগে কখনো দেখেই নাই, এমন কাউকে রাস্তা থেকে ধরে নিয়ে আসবেন, বলবেন তুমি একটা প্রোডাক্ট কিনো, সে এখানে প্রোডাক্ট কিনতে বসবে, প্রথমে রেজিস্ট্রেশন করবে, তার ফুল ইনফরমেশন দিবে, বিলিং ইনফরমেশন দিবে, একটা প্রোডাক্ট চুজ করবে, পারচেজ করবে, দেন সুন্দর মানি রিসিপ্টটা বের হয়ে আসছে, দেন এটা ডান। বুঝছেন এবার ডানের কি মিনিং? সো ডানের আগে ডান হয়। সো এই জিনিসগুলো জানার কথা, এগুলো আপনারা আমরা সবাই অভ্যস্ত, আমরা জানি, কিন্তু এইভাবে হয়তো বা ভাবি নাই। সো এখন থেকে ভাববো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসতেছে সেটা হলো রিলিজ। আই থিঙ্ক এটা লাস্ট, সো আমরা রিলিজ দিয়ে দিতে পারতেছি। সো রিলিজের ক্ষেত্রে সেম এই জিনিসগুলো আসতেছে। সো কিছু কিছু স্টেপ থাকবে, আপনি কখন রিলিজ দিচ্ছেন একটা জিনিস। সো আপনি এই প্রোডাক্টটাকে রিলিজ দিতে পারেন তখনই যখন প্রত্যেকটা জিনিস টেস্ট করা হয়ে গেছে, টেস্টেড। আপনার টেস্টার থাকবে না, আমরা টিমে দেখছি একজন টেস্টার থাকতেছে,
সো টেস্টার প্রত্যেকটা জিনিসকে টেস্ট করছে, দেখছে, দেখে বলতেছে যে হ্যাঁ ভাই ঠিক আছে, তখন এটাকে রিলিজ দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল করতে হবে যে পারফরম্যান্সটা ঠিক আছে কিনা। পারফরম্যান্স বলতে আমি কি বলতে যাচ্ছি, লোডিং টাইমের একটা ব্যাপার আছে, যেহেতু আমরা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, আর লোডিং ছাড়াও একটা বিষয় আছে যেটা ক্যালকুলেশনের জায়গাটা। আমরা একটা পার্সেন্টেজ করছি যে আমরা একটা ওই এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছি, যেখানে তারা স্যালারি হিসেবে যদি কোনো কারণে তারা যদি ডেইলি বা একদিন 2 দিন বা 1 ঘন্টা 2 ঘন্টা যে সময়টা তারা যদি অফিসে না থাকে, যেমন একজনের 9টা থেকে অফিস, সে 10টা বা 11টায় জয়েন করছে, তাহলে এই তার 2 ঘন্টার সময়টা স্যালারি থেকে কাটা যাবে। বুঝতে পারছেন সিস্টেমটা? এখন এটাকে আপনি ক্যালকুলেশন করে বানাইছেন, এখন এটা ডিক্রিজ হওয়ার পর ইনক্রিজ হয়েছে, সে 2 ঘন্টা পরে আসলে আরো বেশি টাকা পাচ্ছে। সো এরকম সিস্টেমের জন্য আমরা কি বলতে পারি, এগুলোকে পারফরম্যান্স ঠিক টাইম, যে যেটা করতেছে সেটা ভুল করতেছে, আলটিমেট আউটপুট ঠিক আসতেছে, আউটপুট তো আসতেছে যেটা হওয়ার কথা, কিন্তু আপনি ওখানে প্লাসে থেকে মাইনাস দিয়ে ফেলছেন, বা মাইনাস থেকে প্লাস দিয়ে কোনো কারণে পার্সেন্টেজের ক্যালকুলেশনটা ম্যাথমেটিক্যালি যেটা হওয়ার কথা ছিল ওই জায়গাটা ঠিকঠাক ক্যালকুলেট হচ্ছে না। সো এটা ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। আরো চেক করতে হবে সিকিউরিটি ভ্যালিডেশন, যেগুলা আপনার প্রত্যেকটা ইনপুট ফিল্ড ঠিক আছে কিনা। যদি এটা ওয়েব অ্যাপ্লিকেশন লাইভ হয় তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা সিকিউরিটি, প্রত্যেকটা ফিল্ড, ইউজার নেম, পাসওয়ার্ড বিশেষ করে আপনাকে অবশ্যই ভ্যালিড করতে হবে। আর এরপরে যেটা থাকবে সেটা হলো আপনার ডিজাস্টার রিকভারি প্ল্যান, অর্থাৎ ক্লায়েন্টকে আপনি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি মুক্ত হয়ে গেলেন, আপনি চিন্তা করেন যাক শেষ আমার কাজ, টাকা পেয়ে গেলেন, খরচ শুরু করে দিলেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটা যদি কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে যায়, কোনো ক্র্যাশ করে, তাহলে আপনি এটার ব্যাকআপ দিতে পারেন। আপনার কাছে সেই ব্যাকআপ প্ল্যানটা রাখতে হবে। সো দেখেন, আজকের আগে পর্যন্ত আপনি যখন এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতেন, হয়তো বা এটাই ভাবতেন ওকে দিয়ে দিছি, সো দিয়ে দিছি। কিন্তু আজকের পর থেকে এটা চিন্তা করবেন যে না, আজকে বলছে এটাকে একটা ব্যাকআপ ফাইল রেখে দিতে, সো আপনি রেখে দিবেন। এটাই হলো আজকের ক্লাসের মূল মোরালিটি। আজকের ক্লাসে যে পুরো ক্লাসের এতটুকু অ্যাডভান্টেজ যে আপনি আর ব্যাকআপ ফাইলে ডিলিট করবেন না। ক্লিয়ার? ক্লিয়ার। সো আমি অ্যাজ এ প্রসেসর মোটামুটি যতটুকু লেকচার বা যতটুকু না হইলেই না এই প্রসেসটা শেষ করলাম। এবং আবারও গুরুত্ব দিয়ে বলি, এজাইল নিজে একটা কোর্স, এজাইল নিজে একটা প্ল্যাটফর্ম, এজাইল দিয়ে আপনি আপনার ক্যারিয়ারটা চাইলে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এজাইলকে যদি আজকে ভালো লাগে থাকে তাহলে এটা অ্যাডভান্স পড়েন, সব কিছু নিজেই করবেন, এগুলো আমি নিজেই বানাইছি। সো একটু পড়লে বোঝা যায়, অনেক ইংলিশ আছে, কিছু বই আছে সহজ, কিছু বই একটু কঠিন, সব কিছু 2-4টা বই একটু স্টাডি করবেন, যেমন খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সো নিজের মতো করে এরকম একটা নোট বানিয়ে রাখবেন, পড়বেন, নিজের ইমপ্রুভমেন্টের কাজে লাগবে। আপনি যার সাথে কাজ করতেছেন তাকে আপনি লিড দিতে পারতেছেন। যখন 4জনকে নিয়ে কাজ করবেন, সব ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি একটা টিম করে দেন, এখন একজন লোক দাঁড়ায়, ওই 4 জনের মধ্যে একটা লোক পায় যে একটু কথা বলে। এখন আমি আজকে টিম করে দিই, একজন পাওয়া যাবে যে একটু কথা বলবে। সো এরকম 2-1 জন থাকে। সো সেই ক্ষেত্রে যখন সেই 2-1 জনের একজন যদি আপনিও হন, তখন আপনার সাথে যারা কাজ করতেছে তারা তখন আপনার টিম। সো তাদের সাথে আপনি কীরকম বিহেভ করবেন, তাদের সাথে আপনার আচরণটা কীরকম হবে, কাজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কী কী জায়গাগুলো ফোকাস করবেন, কাজ নিয়ে আসার ক্ষেত্রে ওটা কীভাবে ডিস্ট্রিবিউশন, এভরিথিং সব কিছু মোটামুটি এখানে ডিসকাস করা হয়েছে। সো এগুলোকে আপনি চেষ্টা করবেন ইমপ্লিমেন্ট করার জন্য, নিজের মধ্যে নিয়ে আসতে। আই হোপ এটা আপনাকে একটু বেটার পজিশন অবশ্যই দিবে। ওকে, আচ্ছা একটু খেয়াল করি ভাই। সো আমরা পরের টপিকটা যাচ্ছি, এটা হলো ক্লিন কোড। সো ক্লিন কোড বলতে আসলে কি বোঝায়, কেউ একজন বলতে পারেন? বলেন। ক্লিন কোড হলো এমন একটা কোড যে আমরা কি যখন আমরা এখানে কোড ক্লিন কোডের এখানে পুরো জিনিসটা আমি পড়ে শোনাবো কেন, আমি তো বাংলা পড়তে আসছি না আপনাদের সামনে, তাই না? তো জিনিসগুলো থাকবে এটাতে অ্যাক্সেস মনে হয় আপনাদের নাই, কারণ আমরা যেই কোর্সটা আপনাদেরকে রেজিস্টার করাইছি ওই কোর্সটা হলো শুধুমাত্র এই কোর্সের, মানে যে এক্সারসাইজের জন্য। আর এটা ছিল কন্টেন্ট বেস, এটা হলো ওনাদের মেইন যে প্রোডাক্ট, ওখানে ওনাদের কোর্স আউটলাইন বা যে বললাম যে ভার্চুয়ালি যেটা ম্যানেজ করে ওইটা তারা হ্যান্ড এভাবে ম্যানেজ করে। সো এটার অ্যাক্সেসটা শুধু আমার জন্যই, অসুবিধা নেই, আমরা এটা ডিসকাস করে ফেলতেছি, স্টুডেন্ট তো থাকতেছেই, এক রকমের করে ফেলছি আমরা, অসুবিধা নেই। তাহলে এখানে যে বিষয়টা আসছে সেটা হলো ক্লিন কোড। আমরা ক্লিন কোড বলতে অন্যের জন্য কোড লেখা। ক্লিন কোডের কনসেপ্টটা কি? অন্যের জন্য কোড লেখার মেন্টালিটি নিয়ে যখন আপনি বসে কোড লিখবেন, দেখবেন কোড ক্লিন হওয়া শুরু হয়েছে। আমরা যখন বই লিখি না, বা আমিও যে একটু আগে যে স্লাইডটা দেখাইছি ওইটাতে আমি আবার ব্রেকেট দিয়ে কিছু জিনিস নিয়ে আসছি না, আমি তো লেকচার দিব, আমি এই স্লাইডটা বানায় নিয়ে আসছি, আমিই করব, তারপর ওখানে দিয়ে আসছি। কেন?
অন্যের জন্য। কারণ আমি যদি না থাকি কিংবা আমার এই কোডটা যদি আমি যদি স্লাইড প্রেজেন্ট করে দিই কিংবা একটা স্টুডেন্ট ক্লাসে মানে উপস্থিত ছিল না, সেই ক্ষেত্রে সে তো স্লাইডটা পাবে, সে পড়ার সময় যেন আমাকে দরকার না হয়। তাহলে আমি অন্যের কথা চিন্তা করেই কিন্তু ওই ব্রেকেটে আইটারেশনের মাঝখানে বারবার কথাটা আবার উল্লেখ করছি। এটা ক্লিন হয়েছে। সো আপনার মাথায় যখন থাকবে যে আমি অন্যের জন্য কোড লিখতেছি, সেই ক্ষেত্রে যেটা হবে কোডটা ক্লিন হবে। ভাই আপনি কি প্রথম ক্লাসে ছিলেন? হ্যাঁ জি। গত ক্লাসে? আজকে আমার প্রায় 5 ঘন্টা লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই টপিকটার মাত্র শুরু, অসুবিধা নেই। তাহলে আমরা একটা ক্লিন কোড নিয়ে কথা বলতেছিলাম, আর ক্লিন কোড বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি অন্যের জন্য কোড লেখা। সো এবার আপনি দেখেন অনেক জিনিসই আপনার মধ্যে ফিল্টার হয়ে যাচ্ছে। তার মানে শুধুমাত্র $a দিয়ে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন না। $a দিলে ফাংশন কাজ করে না? এটা তো একটা অবশ্যই ভেরিয়েবল, সুন্দর ভেরিয়েবল। $a এর মধ্যে ভ্যালু স্টোর হচ্ছে, আলটিমেটলি আপনি রেজাল্টও পাচ্ছেন। কিন্তু আপনার মাথায় যখন আরেকটা বিষয় আছে যে এটা কোডটা আরেকজন পড়বে, তখন $a এর তো কোনো মিনিং নাই। $a দিয়ে তো কিছু বুঝাইলো না। তখন আপনি বলবেন কি বলবেন তখন? সাইন আপ যদি করি আমি সাইন আপ তখন সাইন আপ করতে হলে তাহলে সাইন আপের ফর্ম আপনি বলবেন, যেমন ইউজার নেমের জায়গায় ইউজার নেম হবে ভেরিয়েবলের নামটা, পাসওয়ার্ড হলে পাসওয়ার্ড হবে, এটা নামে একটা ভেরিয়েবল তৈরি করবেন যেটার মধ্যে পাসওয়ার্ড স্টোর হবে। দুটো সংখ্যার যোগ করার ক্ষেত্রে আপনি একটা ফাংশনের নাম সাম অথবা অ্যাড এরকম কিছু দিবেন। কোনো জায়গায় যদি ভ্যালু পাইতে চান সেই ক্ষেত্রে আপনি গেট ইউজ করতে পারেন নামের শুরুতে। অনেক ফাংশন আছে। কোনো জায়গায় ভ্যালু স্টোর করতে যাচ্ছেন সেখানে সেট ইউজ করতে পারেন। মনে করেন সেট ভ্যালু, তার মানে ওই ফাংশনের কাজ হবে কি ভ্যালুটাকে সেট করে দেওয়া। তাহলে এই যে দেখেন আপনার কাজের সাথে মিলে যে নামগুলো রাখতেছেন ইটস ক্লিন, এটা আপনার পড়তে ভালো লাগতেছে। সো আমরা একটু ধারাবাহিকতা রক্ষা করি, যেহেতু আমি একটু করতেছি। তো এই জায়গায় যে বিষয়টা চলে আসছে সেগুলো হলো এমন একটা প্র্যাকটিস থাকা উচিত যে প্র্যাকটিসটা করলে এমন হয় আপনিও কারো কোড পড়তে পারেন ইজিলি, আবার আপনার কোডটাও যেন কেউ পড়তে পারে। এই কেউ বলতে দূরের কেউ না, আপনার টিমের মেম্বারকে চিন্তা করেন। আপনি তো ফুল প্রজেক্ট একা করতেছেন না, তাহলে কখনো কখনো নিশ্চয়ই একজন কোড আরেকজনের মধ্যে হইতে হবে। সেই ক্ষেত্রে এটাও একটা জরুরি জায়গা যেখানে আপনি যদি আপনার টিম মেম্বারের কোডটা না বুঝেন, সে যদি $x দূরে নিয়ে যদি সকল ডাটা নিয়ে এসে যদি লুপ চালাই দিয়ে থাকে তাহলে আপনি শেষ। তাহলে কি করতে হবে, এমন একটা কনভেনশন থাকা উচিত যেটাকে ধরে আমরা সবাই সমন্বয়ভাবে কাজ করতে পারবো। ওকে, সো এই জায়গায় আর কি বলছে, ওই তো সব ভূমিকা। এরপরে যেটা আসছে এটা ডাউন হয়ে গেছে, এটা ছিল এরপরের পেজে ভেরিয়েবল নেম। ভেরিয়েবলের নেমটা দিয়ে আমাদের মূলত নতুন কোনো কোডের স্টার্টিংটা শুরু হয়, তাই না? আমরা যখন শুরু করি তখন একটা ভেরিয়েবলের নাম দিয়ে শুরু হয়, একটা ভেরিয়েবলের নাম দিয়ে তার মধ্যে ভ্যালু স্টোর করা। তার মানে এই নামটা আপনার কি দিব, কিভাবে দিব, কেমন হওয়া উচিত, এটা এখানে যেটা বলছে সেটা হলো মিনিংফুল হওয়া উচিত। এবিসি একটা ভেরিয়েবল হতেই পারে, খুব সুন্দর, মানে ভেরিয়েবলের যতগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলোর মধ্যে একটা পড়ে, সুন্দর এবিসি আপনি দিতেই পারেন। অথবা আপনি XYZ দিতেই পারেন, অথবা আপনি নিলেন বাংলাদেশ, এটা একটা ভেরিয়েবলের নাম দিতেই পারেন, এই ক্ষেত্রে এটা মিনিংফুল হবে। এখন আপনাকে দিতে হবে আপনার কাজের সাথে সম্পর্ক রাখে এমন একটা, যেন ওই নামটা পড়ে একই সাথে দুইটা কাজ হয়। সেই ভেরিয়েবলের মতো করে ভেরিয়েবল স্টোর করবে, ওখানে যে কাজটা করে সেটাও করবে, আবার এটাকে পড়লে এটাও বোঝা যাবে যে এটা কি কাজের। বুঝতে পারছি? সো এখানে যেটা দেখানো হয়েছে, যেমন $xyz এইভাবে না দিয়ে একটা ফাংশনের নাম দেওয়া হয়েছে প্রথমে যে RES, রেজাল্টের শর্ট ফর্ম করে আপনি নিয়ে আসছেন। তো এই শর্ট ফর্মটা নিয়ে আসছেন, কেন নিয়ে আসছেন আমি জানি না, কেউ প্র্যাকটিস বা এখন অনেকে এইভাবে প্র্যাকটিস করে। সো এটা থেকে একটু সরে আসতে হবে। আপনি এখানে রেজাল্ট কথাটা পুরোটাই লেখেন, অসুবিধা নাই। যদি এমন হয় যে দুইটা সংখ্যা মিলে হয় স্টুডেন্টদের রেজাল্ট, আপনি দুইটা রেজাল্ট একই সাথে ফাংশন বানাচ্ছেন, একটা হলো স্টুডেন্টদের রেজাল্ট আর একটা মনে করেন কার রেজাল্ট, সেটাও স্টুডেন্টদেরই রেজাল্ট, মনে করেন যে আরেকটা সেকশনের রেজাল্ট, দুই জায়গা থেকে দুইটা দেবে, সেই ক্ষেত্রে আপনি ডিপার্টমেন্ট সহ বলেন CSC স্টুডেন্ট রেজাল্ট, আবার আরেকটা যদি BBA স্টুডেন্ট রেজাল্ট। এই ক্ষেত্রে দেখেন CSC তাহলে এই জিনিসটা আসতেছে, আবার দুই জায়গায় স্টুডেন্ট চলে আসছে না, সেই ক্ষেত্রে আপনি একটু বাদ দিয়ে একটা কাজ করতে পারবেন যে CSC রেজাল্ট BBA রেজাল্ট, এটা ওটার চাইতে বেশি সুন্দর। বোঝা গেল? তাহলে যেটাকে যেই রকম মিনিংফুল করবে এরকম, যেমন আমার এই জায়গায় যে উদাহরণটা দেখাইছে, তাহলে একটা ফাংশন তৈরি করা হয়েছে, এগুলো প্রোগ্রামিং রিলেটেড, এগুলো আস্তে আস্তে আসবে, আপনারা যা শুনে রাখেন আজকে বোঝাটা ওরকম জরুরি না, যা শুধু ফোকাস করেন নামের জায়গাটা। তাহলে আমরা একটা নাম দিলাম, একটা ফাংশনের নাম, যা শুধু RES দিয়ে বলছি, এখানে XY দিয়ে আমরা এটাকে করছি, এটার আউটপুট যা আসবে সেকেন্ডটার আউটপুট ঠিক তাই আসবে।
আউটপুটে কোনো চেঞ্জ আসবে না, ফাংশনালিটির মধ্যে কোনো চেঞ্জ আসবে না, কিন্তু এটা হলো মিনিং বহন করে না আর এটাতে মিনিং বহন করে। সেই ক্ষেত্রে দেখেন এডিশন, পুরো ফাংশনের নামটা দিছে এডিশন, এখানে নাম 1 নাম 2, এটাকেও শর্ট করা হয়েছে যদিও, কারণ এটাকে ফুল করলেও তেমন কোনো কিছু বোঝা যায় না, নাম্বার 1 নাম্বার 2। এটাও মূলত হয়তো কি যেই প্যারামিটার যার রেজাল্ট ধরে যেইটা আসবে সেইটা, তো ছোট এক্সাম্পল, সেই জন্য এত বেশি কিছু নিয়ে আসে না, কিন্তু আপনার প্রোগ্রামে আপনি এটার অবশ্যই একটা মিনিং পাবেন। সো সেই ক্ষেত্রে এখানে এরকম করা হয়েছে এবং একটু বড় বড় করে লেখা হয়েছে। সো নামটা মানে একটা হাফ ওয়ার্ড আর ফুল ওয়ার্ড এই দুয়ে মিলে আপনার কোনো কিছু আসে যায় না। আপনার মেমোরি স্পেস যদি স্টোর করে থাকে সেটা ওই ডেটা টাইপ হিসাবে স্টোর হবে, আপনার এই নাম আর নাম্বার এই কথাটার জন্য এদিক সেদিক হবে না, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব এরকম মিনিংফুল করতে এবং ওয়ার্ডটা সম্পূর্ণ দেখতে। যদি কখনো এমন হয় যে একটু বললাম যে দুইটা ওয়ার্ড মিলেও যদি লাগে আপনি লিখবেন, তবে পিএসপির কনভেনশন যেটা সেটা হলো কি বলেন তো, দুইটা ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর দিয়ে লেখা, তার মানে আপনার যদি 3টা ওয়ার্ডও হয় হোক, কিন্তু নিচে নিচে কি দিবেন, এক একটা আন্ডারস্কোর দিবেন, আর সবগুলাই ছোট হাতের, এরকম না সবগুলো বড় হাতে ছোট, এরকম দরকার নেই। আর জাভাস্ক্রিপ্টে যেটা ইউজ করে সেটা হলো ক্যামেল কেস, সেটা হলো প্রথম ওয়ার্ডটা, নামটা আসলে এরকম একটু জেনে দেই, আপনার যেমন দিতেছে স্টুডেন্ট নেম, ঠিক আছে? সো স্টুডেন্ট নেমের এসটা ছোট হাতেরই থাকতেছে, এই নেমের এনটা বড় হাতের, বুঝা গেল? মানে পরবর্তী ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের, এটাকে বলা হচ্ছে ক্যামেল কেস। জাভাতে ব্যবহার করা হয়, জাভাস্ক্রিপ্টে এটা ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? আর আমরা পিএইচপিতে যেটা করি সেম জিনিসটাই করতাম, আমাদের এখানে ছোট বড় কোনো ইয়ার দরকারই নেই, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, ওকে? এটাকে কি কেস বলে বলেন তো? ওইটাকে তো ক্যামেল কেস বলে, এটাকে কি কেস বলে? এটা হলো স্ন্যাক কেস, সাপের মতো, ঠিক আছে? সো এটাকে আপনি যদি একটু বড় করে লিখি, আরো কিছু জিনিস লিখি, মনে করেন যে এরকম রেজাল্ট, তাহলে দেখবেন এই জায়গাটা একটু উঠছে, এই জায়গাটা নামছে, এই জায়গাটা উঠছে, এই জায়গাটা নামছে, সো এই জায়গা থেকে এটাকে স্ন্যাক কেস বলে, বুঝতে পারছেন? সো এই কনভেনশনটা ধরে রেখে আপনি আপনার ভেরিয়েবলের নেমিংটা করবেন, ক্লিয়ার? সো ওই যে আপনি যেটা বললেন ইন্টেনশন, আচ্ছা এখানে যেটা আসছে সেটা হলো ভেরিয়েবল উদ্দেশ্যমূলক নাম, আমরা অলরেডি বলে ফেলছি এটা নিয়ে, এখানে নতুন তেমন কিছু নাই। যেমন শুধুমাত্র $d এরকম ভাবে লিখলেন একটা ভেরিয়েবল, যে বলতে চাইলেন $d, এখানে আবার কমেন্ট করে আবার মনে করেন 3 লাইন লিখলেন যে $d দ্বারা আপনি কি বুঝাইছেন। সো এটাকে অ্যাভয়েড করেন, এটাকে অ্যাভয়েড করে বরং এটার নামটা এমন ভাবে দেন যেন এই কমেন্টটা উঠে যায়, কমেন্টটা না করা লাগে, বুঝতে পারছেন? জাস্ট এটা ওখান থেকে আসছে, এটার সাথে আর তেমন কোনো ইয়া নাই। এটাতে আর কিছু আছে? আপনারা এগুলা মানে স্ক্রিনে থাকতেছে, যখন ভিডিওটা দেখবেন তখন একটু পজ দিয়ে এটা একটু পড়ে দেখেন, আমি জাস্ট শুধু মানে লেকচারটা একটু শর্ট করতে যাচ্ছি। আচ্ছা এখানে যে জিনিসটা আসছে সেটা দেখেন, দুই ভাবে লিখছে, আমার কোর্সের ইনফরমেশনটাও লাগবে, স্টুডেন্ট ইনফরমেশনটাও লাগবে। সো আমি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব? সেই ক্ষেত্রে যেটা করছে আমি এরকম ভাবে বললাম, আমি এটা একটু লিখে করি। সো প্রথমটা কি বলছে, গেট স্টুডেন্ট, তাই না? এতটুকু বলছে গেট স্টুডেন্ট, আর পরেরটা বলছে গেট কোর্স ইনফো, তাই বলছে না? গেট করছি, এটাকে একটু অ্যাভয়েড করতে বলতেছে। এটা ক্লিন কোড, এটা নাম ঠিক আছে, এটা মিনিং বহন করছে, সবকিছু ঠিক আছে, আগের যতগুলো ক্রাইটেরিয়া সবগুলো ফিল করছে, বাট এখানে যেটা বলতে চাচ্ছে যে দুইটা কিন্তু প্রায় সেম, একই কাজ। যেমন সেই স্টুডেন্টের ইনফো যাচ্ছে, সে কোর্সের ইনফরমেশন যাচ্ছে, তাহলে এই দুইটাকে একটু সিমিলার করে লেখা। কিরকম সিমিলার? আপনি যদি এখানে ইনফো দেন তাহলে সেম হয়ে গেল, আর নতুবা দুইটা থেকে ইনফো বাদ দেন তাহলেও সেম হয়ে গেল। সো এটা থেকে ইনফো যদি আমি বাদ দেই তাহলে এখনো দুইটা জিনিস সেম হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? তাহলে গেট স্টুডেন্ট গেট কোর্সেস, কোর্সের ইনফরমেশন আপনি চাইতেছেন অথবা রেজাল্টটা হচ্ছে, মানে দুইটার মধ্যে একটা মিল থাকলো। আমি হয়তো প্রথমবার দেখে স্টুডেন্টটা নিয়ে একটু ভাবছি যে এটা কি জন্য বানাইতে পারে। আচ্ছা শুরুতে যেহেতু গেট আছে তার মানে মনে হয় স্টুডেন্টের কোনো কিছু এখানে
পাবে বা কোথাও থেকে ফেচ হয়ে বা যেমন ডেটাবেস থেকে ভ্যালুটা এসে এখানে এসে যোগ বসবে, এই ধরনের কোনো একটা বিষয় বোঝাইছে। এটা যদি আমি ক্লিয়ার হয়ে যাই তাহলে পরে একটু নিচে এসে যখন আমি এই ভেরিয়েবলটা দেখবো এটা নিয়ে কিন্তু আমার ভাবতে হচ্ছে না। কিন্তু এটার সাথে যদি ইনফো থাকে তাহলে আপনি আবার চিন্তা করবেন এটা কি আবার অন্য কিছু কিনা, তার মানে এটা নিয়ে আবার একটু ভাবতেছেন। সো এই ভাবনার জায়গাটা আপনার মানে সলভ হয়ে যাবে যদি আপনি পুরো দুইটা জিনিসকে একই সাথে বা একই ফরম্যাটে রাখেন। এটাকে আপনি একটু ভালো কমনলি নিতে পারেন, একই ধরনের কাজের জন্য একই ফরম্যাট ইউজ করা। যদি আপনি সেট করতে চান, ভ্যালু সেট করেন, যত জায়গায় ভ্যালু পাঠাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে একরকম সবগুলোতেই একই স্টাইল ফলো করবেন, এটাই। এরপরে কি আছে দেখি। আচ্ছা, প্রোনাউন্সেবল বলতেছে মানে এমন একটা নাম যেটা উচ্চারণ করতে সহজ হয়, কারণ অনেক সময় তো আপনার শুধু লিখে গেলাম, এটাকে শুনতে হয় বা বলতে হয়, এরকম একটা জায়গাকে চিন্তা করেই বলবো। সো এই জায়গায় উদাহরণ দিছে, দেখেন প্রথম যা একটু পড়তে অসুবিধা, প্রথমটা যদিও কোনো ওয়ার্ড না, এটাকে এইভাবে জাস্ট বানাইছে। যেমন আপনি এটা বানাইছিল কি আছে এটা, জেনারেশন টাইম স্ট্যাম্প, এটাকে শর্ট করে করে জেনারেশন থেকে ZEN ওয়াই রাখছে কি জন্য বলতে পারি না, এম দিছে আবার DHMS। সো এটাকে উচ্চারণ করা যাচ্ছে না, একটা ওয়ার্ড ইংরেজিতে চিন্তা করে একটা ওয়ার্ড, কিন্তু এটাকে কোনো প্রনাউন্সিয়েশন বা কোনো রকম উচ্চারণ করে একটা ওয়ার্ডের ইয়ার মতো করে বলা যাচ্ছে না, কাজ তো হবে। তাহলে সেই জায়গাটাকে একটু অ্যাভয়েড করে এটাকে, এটা যেই কাজের পুরো কাজটাকে মিলে দরকার এটা সেন্টেন্স বলেন, কিন্তু যেটা উচ্চারণ করা যায় একটা মিনিং প্রকাশ করে এরকম হওয়া চাই। বুঝতে পারছেন? এটা খুব বেশি কিছু না, অল্প কিছু জিনিস, খুঁটিখাটি বিষয়, এই জিনিসগুলো একটু ধরে কাজ করলে আপনার কোডটা ক্লিন, আরেকজনে বুঝতে পারতেছে। আর এটা যেটা হলো সেটা হলো সার্চেবল নেম। সার্চেবল নেম বলতে আপনি যখন প্রোগ্রামের মানে যখন কোড করে যাচ্ছেন তখন কিছু কিছু ভেরিয়েবল এমন আছে যেগুলো আপনার ফুল প্রোগ্রামে লাগতেছে, মানে পুরো পেজের বা একটা ফাইলের একেবারে শুরু থেকে অনেক জায়গায় লাগছে। এটা হইতেই পারে স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে আপনি কোনো কাজ করতেছেন, ওইটাকে প্রথমে লাগছে, তারপরে মাঝখানেও আছে, আবার এটাকে 2-3বার জায়গায় কয়েক জায়গায় ইউজ করা লাগছে। তো এই জায়গায় যেটা করতে হবে, যেই ভেরিয়েবলটা যত সময় পর্যন্ত কাজ করবে, লাইফ টাইম আছে একটা ভেরিয়েবলের, আছে না? যেমন ফাংশনের ভিতরে আমি যদিও প্রোগ্রামিং কনসেপ্ট থেকে বলছি, ওই যে কথা তো একটাই, যে প্রথমে শিখতেছি তারপর আমরা কোড শিখবো, এই জন্য একটু হয়তো বা বুঝতে কারো একটু অসুবিধা হতে পারে। কিন্তু আপনি শুনে রাখেন এবং এই লেকচারটা ওই আমার ফান্ডামেন্টাল PHP হয়ে যাওয়ার পরে আরেকবার দেখবেন, তখন দেখবেন আবার এগুলো ম্যাচ করতেছে, যাদের মানে আমার এই টার্ম যদি কারো বুঝতে অসুবিধা হয়। তাহলে এই জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো লাইফ টাইম আছে, একটা ভেরিয়েবলের লাইফ টাইম থাকে। যেমন আমি যদি একটা লুপ ইউজ করি, সো এখান থেকে এই পর্যন্ত আমরা সাধারণত কি করি, $i = 1, তারপরে $i <= দিয়ে আমরা যেটা করতেছি, এখানে শুধু $i লিখছি না, এটা এই জায়গা থেকে এই পর্যন্ত এতটুকু যে তার এরিয়া, লুপটা এই পর্যন্ত না, এটার বাইরে এই i কি কাজ করবে? না, কাজ করবে না। তার মানে এটার লাইফ টাইম এতটুকুই শেষ, তাই কি? হ্যাঁ এটাই, আমি যদিও অন্যভাবে বলতেছি কিন্তু এটাই যে আপনার এটা লাইফ টাইম পর্যন্ত শেষ, সেই ক্ষেত্রে সেটা বলতেছে এই জায়গায় আপনি এরকম ছোট i j k ইউজ করতে পারেন, কারণ এটা নিয়ে আপনার অসুবিধা নাই। বুঝতে গেল? আরো একটা মিনিং আছে, আপনি চলে বলবেন যে এতক্ষণ পর্যন্ত বড় বড় নাম শিখাইলেন, এখন আবার সেই i j k কেন? এখানে আপনি নতুন নাম দিলে এটা আপনার কাছে অড লাগবে, লুপটা এমন হয়ে গেছে এটা যেন i এর জন্যই ফিক্স। আমরা সেই মানে সি করতে সময়, বেসিক করার সময় যে এটা করে অভ্যস্ত, তো বা সাধারণত বইয়ে তারপরে কোডে সকল এক্সাম্পলগুলো এইভাবে করা, যার কারণে ওইটা দেখেই অভ্যস্ত। সো এই জায়গায় যদি আমি এই $i এর জায়গায় $a যে কাজ করে এটা অনেকে জানে না, মানে এমনটাকে অভ্যস্ত হয়েছে, আমি যদি এখানে $sum বা নাম লিখি তাহলে একটু চিন্তা করবো, ও আচ্ছা তার মানে এটা এইভাবেও কাজ করে, তার জন্য এটা একটা নতুন ইনফরমেশন হয়ে দাঁড়াবে। এটা হয় না, অভ্যস্ততা, আপনি দেখে দেখে অভ্যস্ত হয়েছেন সেই জন্য। সো এই কারণে এই জায়গাটায় $i ঠিক আছে, এটা এখানে আপনি $i বা এটা নেস্টেড লুপ হলে ওটার ভিতরে যে, তার ভিতরে নেস্টেড হলে কে, এইভাবে ইউজ করতে পারেন, এই জায়গায় ঠিক আছে। আর একটা বিষয় এখান থেকে যেটা শেখা সেটা হলো যে কোনো ভেরিয়েবলের লাইফ টাইম যত বেশি হবে তার নামটা তত বড় হতে পারে। বুঝলো বিষয়টা? এটার মিনিং হচ্ছে একটা ভেরিয়েবল বারবার ব্যবহার হচ্ছে, তার মানে এটাতে নিশ্চয়ই এমন কোনো ভ্যালু স্টোর হয়েছে যেটা বেশ গুরুত্বপূর্ণ, তাই না? না হলে এটা বারবার ব্যবহার হচ্ছে কেন? তাহলে যেই ভেরিয়েবলটা বারবার ব্যবহার হবে, 2-3টা জায়গায় ব্যবহার হচ্ছে, সেটাতে সেই রকম মানের ইনফরমেশনও আছে, ওই ইনফরমেশনটাকে কেন্দ্র করে একটু বড় সড়ো নাম বানান। অনেকটা এরকম, যেমন
বলতে চাইতেছি আমি সিএসসি তো হলো না, সো সিএসসি স্টুডেন্ট রেজাল্ট এরকম দেখালাম। এটা আমার বারবার লাগবে, কোথাও আমি এটা ক্যালকুলেশন করার জন্য লাগতেছে, কোথাও এটাকে আমি গ্রেডিং চেঞ্জ করব। এটাতে আছে কি সব ইনফরমেশনগুলো যে যত পাইছে ততই এটার মধ্যে আছে। এবার এটাতে কখন আমাকে পার্সেন্টেজ করা লাগতেছে, যে সে এটা তো এই সাবজেক্টে এত পার্সেন্ট পেয়ে থাকে তাহলে তার কি হবে, মানে এটাকে সে পাস বলবো না ফেল বলবো, এই ধরনের একটা ক্যালকুলেশন এটা আমার লাগছে। আবার কোনো জায়গায় আমি এই অ্যাটেন্ডেন্সের উপরে ভিত্তি করে তাকে নতুন কি কি কোর্স দিব সেটা ক্যালকুলেশন করছি, আরও একটা জায়গায় লাগছে। তাহলে এরকম একটা ভেরিয়েবল এক নামেই শুধু রেজাল্ট বললেও হয়তো, কিন্তু সেই ক্ষেত্রে একটু বড় করে বলেন। তাহলে এটা এই জায়গাটা বলতেছে যে যেই ভেরিয়েবলের লাইফ টাইম যত বেশি, এটাকে আপনি যত বেশি বার কাজ করাবেন বা যত দূর কাজ করবে সেটাকে তত বড় করে লেখা যায়, লিখতে পারেন। এটাকে যদি আমি আরো 4-5টা ওয়ার্ড দিয়ে লিখি তাও কোনো অসুবিধা নেই, আছে কোনো অসুবিধা নেই। এটাও একটা ক্লিন কোডের কনসেপ্ট। এরপরে কি আসছে, অ্যাভয়েড মেন্টাল ম্যাপিং। মেন্টাল ম্যাপিংটা হচ্ছে যে আপনি ভেরিয়েবল লিখতে পারছেন, নাম খুঁজে পাচ্ছেন না, আরে ভাই বলছে এত মানে ইউনিক নাম দেওয়ার জন্য বা একটু মিনিংফুল নাম দেওয়ার জন্য, এই কাজের জন্য কি মিনিংফুল এটা খুঁজতে পারে অনেক মুশকিল হয়ে গেছে। হঠাৎ করে আপনার চোখ পুরো আপনার পাশে একটা মনে করেন ব্যানার বা কিছু টানানো আছে, ওটা গেমসের একটা নাম মনে হলো যে হ্যাঁ এটাই, বা একটা মুভির একটা ক্যালেন্ডার দিতেছেন, এটা মুভির নাম দিয়ে মনে করেন যে তৈরি করেন যে হ্যাঁ এটা থর, ঠিক আছে, অথবা এটা এক্সম্যান, ওয়াইম্যান, এরকম দিয়ে দিয়ে আপনি চিন্তা করেন যে এই নামে বানাই, ভেরিয়েবল তো হচ্ছেই। তাহলে এই ম্যাপিংটা আপনার কাছে, অথবা আপনি মনে করেন যে আপনি হয়তো মুভির জন্য কোনো ওয়েবসাইটে বানাচ্ছেন, ওখান থেকে মুভি থেকে নাম নিয়ে যদি আপনি ভেরিয়েবল তৈরি করেন, কাজ হবে না? কাজ তো হবে, কিন্তু কোন মুভিটাকে কোনভাবে ম্যাপিং করছেন এটা সম্পূর্ণটা আপনার মাইন্ডসেট, আপনি করছেন। এটাকে আমার কাছে আসলে পরে কি আর উত্তর থাকবে? কিন্তু ক্রাইটেরিয়া তো সবগুলোই ফুল করছে, হ্যাঁ এটার মিনিং আছে, এটা বড় হয়েছে, এটা 3-4টা ওয়ার্ড মিলে হয়েছে, এটা ক্যামেরা এই সে সব কিছুই হয়েছে ভাই। তাহলে এখানে যেটা প্রবলেম সেটা কি মেন্টাল ম্যাপিং। আপনি আপনার মতো করে সেট করছেন, আপনার মতো করে ডিজাইন করছেন, আপনার প্ল্যাটফর্ম চিন্তা করে করছেন, বুঝতে পারছেন? আমরা যদি স্ট্যাটিস্টিক্সের কথা বলি, অনেকে হয়তো ম্যাথমেটিক্সে এখন ওই টার্মগুলো ব্যবহার করছেন, ম্যাথে ওখানে যা যা বলছেন ওইগুলোর কিছু কিছু ওয়ার্ড এখানে ইউজ করছেন, তো সেই ক্ষেত্রে তো একটু মুশকিল। তবে আবার যদি আপনি সি বা এই ধরনের কোনো কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউজ করে থাকেন তাহলে আবার একটু মানা যায়, কেন ওইটা তো আমরা অলমোস্ট সবাই অভ্যস্ত থাকি, এটাও আসবে। আচ্ছা, ডন পান, পান মানে কি? পান খাওয়া যাবে না কি এটার অর্থ? মানে এছাড়াও বা অল্টারনেটিভ একটা জিনিস আছে, যেমন অ্যাড, যোগ করা বোঝায়, কোনো জিনিস যোগ করা বোঝায় তখন অ্যাড মানে। আবার কোনো জিনিসের মধ্যে নতুন জিনিস যুক্ত করা, এটাকেও তো অ্যাড বোঝায়। তাহলে এই দুই অ্যাড কি এক? আমি ডাটাবেসে ডাটা স্টোর করব, ইনসার্ট করব, মিনিংফুল আমি যদি আমার ভাষায় বলি ইনসার্ট করতে চাই, এটাকে আপনি অ্যাড বলতে পারেন। ডাটা যোগ করতেছেন, তাহলে কি আসতেছে? আপনি এটাকে অ্যাড বলছেন। এবার অ্যাড বলতে আমি সাধারণত কি বুঝি, আপনি কি বোঝেন? দুটোর সঙ্গে যোগ করা বোঝায়। তাহলে এবার আমাকে আপনাকে ঠেকাবে কিভাবে? আমি তো সবই ঠিক আছে, আমি নামও মিনিংফুল দিছি, কাজের সাথেও মিল রাখছি, বাট তারপরও কাজ হবে না কেন? তো এরকম যদি হয় তাহলে এটাকে একটু অ্যাভয়েড করে যেতে হবে। অর্থাৎ যেটা কনফ্লিক্ট করে, কোনো একটা নাম অন্যটা নেমের সাথে কনফ্লিক্ট করে, ওইটাকে একটু অ্যাভয়েড করে, যেমনটা করলে কনফ্লিক্ট করে না, অথবা যেটা কমন অলরেডি কেউ ইউজ করতেছে আপনার সিনিয়র, ওইটা ইউজ করেন। আমি যদি এটা ইউজ করি, আমি এটাকে ইনসার্ট বলতেছি বা সেট বলতেছি, কারণ ডাটা আমি এখানে সেট করতেছি, অথবা স্টোর করা বলতে পারতেছি। তাহলে অ্যাড ছাড়াও দেখেন আরো 2-3টা ওয়ার্ড পাইলাম, যেগুলো দিয়ে আমি এটার সাথে কাছাকাছি কিছু ইউজ করা গেল, বুঝতে পারছি? তো দেখেন আপনিও হয়তো বা আমি বলাতে তারপরে কিন্তু নলেজটা একটু গ্রো হচ্ছে, এর আগ পর্যন্ত কিন্তু আপনি একটা লেভেল পর্যন্ত চিন্তা করেন, এখন বলতে হ্যাঁ ভাই ঠিক বলছেন, এটাও দরকার আছে, মানে প্রত্যেকটা টার্মসের পরেই মনে হচ্ছে হ্যাঁ এবার মনে হয় ক্লিন হইলো, এরপর আমি আরেকটা বললে আচ্ছা এইটা দরকার ছিল। সো গুরুত্বপূর্ণ বিষয় এগুলো, এই জন্য আমরা এগুলো শুরুতেই রাখছি, আপনি এগুলা ফেলে দিয়েন না, বাসায় যে একটু স্টাডি করবেন। আমি যদিও একটু ফাস্ট করতেছি। কি বলছে এরপরে? সলিউশন ডোমেইন নেম, এটাও যে আমি একটু আগে যেটা বললাম, যেমন সি প্রোগ্রামিং থেকে যদি আপনি এই ডোমেইন নলেজটা নেন, ডোমেইন নলেজটা কি আমরা বুঝি না, আসলে? ডোমেইন নলেজ বলতে আমি যেমন কালকে আমি অনেকক্ষণ ডোমেইন নেম ডোমেইন নলেজের জিনিসগুলো বলছে, আমার কাছে তখন প্রশ্ন ছিল আসলে এই ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত কিনা। ডোমেইন নলেজ বলতে বোঝায় আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন ওই প্ল্যাটফর্মের যে নলেজটা, এটাই ডোমেইন নলেজ, বুঝা গেল? যেমন আপনি যদি এখন অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, এমন কেউ আছেন, অন্য ব্যাকগ্রাউন্ড বলতে অনেকে আছেন, আপনি কোন ব্যাকগ্রাউন্ড?
ত্রিপলি। তাহলে ত্রিপলির অনেক কিছু ভাষা আছে না, মানে ওনার একটা সাবজেক্ট বলেন যেটা অন্য সাবজেক্টে হয় না, কন্ট্রোল সিস্টেম। এখন ওনার ওখান থেকে যদি দুই একটা ওয়ার্ড তেমন আছে যেটা ওনারা ওনারা বুঝে, এমন ওখান থেকে যদি দুই একটা ওয়ার্ড দিয়ে উনি ভেরিয়েবল নাম বানায়, এটা হবে তার ডোমেন। আবার আরেকজন অন্য কেউ কোনো একটা ডোমেন থেকে আপনার কিসে পড়াশোনা, এই যে তাহলে ওনার জায়গায় কিছু সম্পূর্ণ ডিফারেন্ট। তাহলে ওনার ওই ফিশার সম্পর্কে যে বিষয়টা আছে এটা হলো ওনার ডোমেন নলেজ। আমি সিএসসি থেকে, সো সিএসসিতে আমার ডোমেন নলেজ। আবার আমার প্রফেশনটাও আবার ভিন্ন। আপনারা যদি গার্মেন্টস নিয়ে কাজ করেন তাহলে গার্মেন্টসের যে নলেজগুলো আছে ওটা আমার সাথে অবশ্যই ম্যাচ করবে না, এগুলোকে ডোমেইন নলেজ বলতেছি। অর্থাৎ যে প্ল্যাটফর্মে তার আঙ্গিকে যে সমস্ত নলেজ এটাকে ডোমেইন নলেজ। এখানে যে জিনিসটা আসছে সেটা হলো যে আমরা যদি সবাই সিতে কাজ করি, অর্থাৎ সিটাওকে ডোমেন মানে কমন ডোমেনে নেওয়া যায় না। সি একটা মিডল ক্লাস ল্যাঙ্গুয়েজ, মানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ক্লাস বলা ঠিক নেই, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রসিডিউরাল পিএইচপি বলতে যা বোঝায় সি তো সে একই জিনিসটাই বোঝায়, তাই না? তাহলে ওখান থেকে যদি আমরা কিছু কিছু জিনিস ইউজ করি, বা আমরা যেহেতু সবাই পিএইচপি করবো, পিএইচপির যদি কিছু কিছু ডেটা নিয়ে আমরা যদি এমনভাবে তৈরি করি, তাহলে এটাই হবে আমাদের কমন প্ল্যাটফর্ম, কমন ডোমেন নলেজ থেকে নেওয়া দুই একটা ভেরিয়েবল। এটা দিতে পারেন, এটা আপনাকে আমাকে কাজে দেবে। সো যেমন আমিও যখন এখানে প্র্যাকটিস করাবো বা আমরা যখন প্রজেক্টে ঢুকে যাবো, তখন আমি দেখা গেল ভ্যালু সেট করার জন্য আমি বলতেছি সেট ফাংশন কল করতেছি, আবার ভ্যালু রিট্রিভ করার জন্য গেট বলতেছি, ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসার জন্য একটা মেথড বানাইছি, নাম হচ্ছে তার ইনডেক্স। ও কি করবে, সবগুলো মেথড নিয়ে এসে দিবে, ভ্যালু নিয়ে এসে দিবে। স্টোর নামে একটা মেথড বানাইছি, যার কাজ হবে কি ডেটাবেসে স্টোর করা। আপডেট নামে একটা মেথডই তৈরি করলাম, তার কাজ হবে কি ভ্যালুগুলোকে আপডেট করা। এই যে আমি তৈরি করে আপনাদের সবাইকে একটা নলেজের মধ্যে নিয়ে আসলাম। এবার আপনি যখন নিজে কাজ করতেছেন তখন আপনি এই মেথডগুলো ইউজ করেন। অর্থাৎ এমন একটা কাজ, এমন একটা বিষয় যেখানে ডেটা আপডেট হয়, তাহলে ওই মেথডের নাম আপনি কি দিতে পারেন, আপডেট। আপনি সেটা আপডেট না দিয়ে আপনি মনে হয় চিন্তা করেন এটা তো আমি দ্বিতীয়বার কাজ করতেছি, তার মানে এবার রিসেট, নতুনভাবে সেট করা। এখন রিসেটের মিনিং কিন্তু আলাদা, তাই না? সেট যদি প্রথমবার সেট করা হয় তাহলে পুনরায় সেট করা কি হবে, তাহলে এটা যদি আপনি এখন আমার সাথে যদি যুক্তি তর্ক দিয়ে টেস করে সব কিছু চিন্তা করে মানে এটা বানান, তাহলে এটা তো হলো না। এই জায়গাটা একটু অ্যাভয়েড করে আমরা কমন প্র্যাকটিসে যে জায়গাটা আছে এটাকে ধরতে বলছি। বুঝতে পারছেন? ওকে, গুড। আচ্ছা, এটা হলো আরেকটা ডোমেন নলেজ। এটা হলো যেমন এখন যে জিনিসটাকে না করলাম সেটাকে আবার হা বলবো, যে যার যার ডোমেন নলেজ থেকে এটা করা যাবে না। কিন্তু আপনি কাজ করতেছেন এমন একজনের সাথে, যেমন সে হয়তো বা ইয়াতে চাকরি করে, ব্যাংকে চাকরি করে, কিন্তু সে প্রোগ্রামিং বুঝে এবং আপনার টিমেরই একজন। বুঝতে পারছেন? আপনার টিমেরই একজন, সে ব্যাংকে চাকরি করে, আপনার সাথে জব করতেছে, মানে আপনার সাথে এই প্রোগ্রামিং রিলেটেড কাজ করতেছে, সেও ডেভেলপমেন্টে আছে, হয়তো একবারে র কোড ধরে ধরে করতেছে না, বাট আপনারই একজন। সো আপনি যখন এটাকে মানে করে দিয়ে দিবেন, মানে পুরো ওর হাতেই দিবেন, সে এটাকে যে ব্যাংকে চালাবে এবং দিন শেষে কোনো প্রবলেম হলে আবার সে সলভও করতে পারবে। এই ধরনের ইয়া তার মধ্যে আছে, থাকতে পারে না? এই ক্ষেত্রে সুবিধা হলো আপনি বেশিরভাগ টার্মসগুলো ওই ব্যাংকিং এর সাথে সম্পর্ক রেখে রেখে ভেরিয়েবলের নামগুলো ইয়া করেন। যেমন আপনি ঋণ বা লোনের ক্ষেত্রে যদি কোনো ডেটা নিয়ে কাজ করতেছেন বা কোনো ওখানে ভ্যালু আসবে, ওটাকে লোন দেন। বুঝতে পারছেন? বা ওদের যে টার্মগুলো আছে, আমার মাথায় এখন সবগুলো আসতেছে না, সো ওখানে যে সমস্ত বিষয় ওই ডোমেন নলেজগুলো বেশি বেশি ব্যবহার করেন। আপনার কমন কিংবা আমার আপনার মতো করে ভাবার চাইতে ওর মতো করে বেশি ভাবেন, কারণ ও কদিন পর আবার এটার মধ্যে কাজ করবে। কোডটা যেহেতু সে নিজে করতেছে না, তাহলে তার ডোমেন নলেজটাকে যদি আপনি সুইচ করে দিতে পারেন তার জায়গায়, তাহলে ও পরবর্তীতে সহজে হ্যান্ডেল করতে পারবে। এটা হলো আপনার সিচুয়েশনের উপর বেস করে। বুঝতে পারছি না? বুঝি নাই? আচ্ছা, এখানে যেটা বলছে দেখেন, ডোন্ট বি কিউট, না আপনাকে কিউট হইতে মানা করতেছে। আচ্ছা, এটা কি বলছে, একটা ফাংশনের নাম যদি আপনি এরকম রাখেন, কি হলি হ্যান্ড গ্রেনেড, এটার মিনিং কি আসলে? আচ্ছা, এটাকে বলতেছে যদি এইভাবে না রেখে আপনি যদি ডিলিট আইটেম এটা বলতেন, তাহলে মেবি সিমিলারিটি, এটা যে আর্টিকেলটা করছে তার জন্য হয়তো এরকম নিয়ে যাবেন, তাহলে ওইটাকে একটু অন্যভাবে লিখলেন, তাই না? মানে ডিলিট আইটেম এটাকে বোঝানো যেটা, আপনি ওইটাকে না এইভাবে সহজ ভাষা বা আমরা যে ভাষায় বুঝে অভ্যস্ত ওইটা না বলে আপনি যে এর মতো করে কিউট আকারে বললেন, সো অতি কিউট হতে যায়। এখন এটা শুধুমাত্র আপনি বুঝতেছেন, আমি আর এটা বুঝতেছি না, সো এটা হওয়া যাবে না। আচ্ছা,
ওকে, অলমোস্ট এই কিছু ফিচার্স ছিল বা এই ধরনের কিছু বিষয় ছিল, আর নাই। ওয়েল ডান। সো ক্লিন কোডের কনসেপ্টটা কি ক্লিয়ার? জি সো এখন আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে আসবেন, এটা তো আজকে জেনে রাখলেন, তখন দেখবেন আরও কিছু কিছু বিষয় আসতেছে বা অন্যের কোড দেখে দেখে কিছু জিনিস শিখতেছেন। আমি যখন কোড করতেছি তখনও বুঝতে পারবো আচ্ছা তার মানে এটা মনে হয় একটু এভাবে লিখতে হয়। আমি মনে করি ক্লাসের নামগুলো সবসময় বড় হাতের দিয়ে লিখতেছি, ক্লাসের নামের যে ক্লাসটা যেই ফোল্ডার রাখতেছি ওই ফোল্ডারের নাম বড় হাতের দিয়ে লিখতেছি। কেন লিখতেছি সেটা আমি জানি, কোন জায়গায় কী প্রবলেম হয়, কোথায় কী আসল বিষয় আছে এগুলো আমি জানি, আমি লিখতেছি। ওটা লিখে লিখে দেখে দেখেই আপনি এটা অভ্যস্ত হয়ে যাবেন। আবার যদি কোনো জায়গায় কনফিউজ হয় কীভাবে ওই জায়গায় ছোটো হাতের লিখলে, ওই জায়গায় বা বড় হাতের লিখলে, ওই জায়গাটা আপনি হাত তুলবেন যে ভাইয়া ওখানে এরকম লিখছেন এখানে, তখন আমি বলবো যে আসলে ওইটা ঠিক ছিল, এটা ভুল হয়েছে আমার। এইভাবে আমরা কিছু লার্নিং করবো। আবার আপনি যেটা করবেন ওই যে যেরকম যে সব কোড তো আর আপনি নিজেই করবেন না। সো আপনি যখন টিমের সাথে কাজ করবেন তখন তার দেখা কোডটা বা তার দেখা যেই মানে ইয়েটা ওখান থেকে আপনি অনেক কিছু শিখবেন। সো অ্যাবল সব কিছু মিলে আপনি যখন কি করতে চাচ্ছেন, একটা ক্লিন কোডে এসে দাঁড়াবেন এবং এমন একটা কোড সবসময় মাথায় রাখতে হবে যেটা আরেকজনের জন্য। ক্লিয়ার? সো ক্লিন কোড এই পর্যন্তই ডান।